মানে কেন দেব সাহিত্য কুটির বড়দেরকে নিয়ে প্রথম থেকেই ভাবেনি, কেন ছোটরা? So Hada Bhoda was created by Chhotdadu and illustrated by প্রতুল বন্দ্যোপাধ্যায়। সৃষ্টিটা কিন্তু নারায়ণ দেবনাথের নয়, মানে নারায়ণ দেবনাথ কিন্তু আমাদের এখানে ইলাস্ট্রেটর হিসেবেই কাজ করতেন। প্লাস বইমেলাটা এখন বই কেনার জায়গা থেকে ঘুরতে যাওয়ার জায়গা বেশি হয়েছে। ইনফ্যাক্ট আমরা টি টকার্সে একটা বুক রিডিং সেশন করি এখন, যেখানে আমরা সবাই মিলে সমবেত হয়ে বই পড়ি কিছুক্ষণ, এবং সেই বই পড়ার পরে আমরা সবাই সামারাইজ করি রাজিকার ভালো থাকার চাবিকাঠি কি। মেন হচ্ছে যে দেব সাহিত্য কুটির ভালো থাকলেই রাজিকা ভালো থাকবে। বাটুল দি গ্রেট, শুকতারা, এগুলো আমাদের ছোটবেলা তৈরি করেছে, এবং বিশেষ করে পূজা সংখ্যাগুলো এরকম ঘটেছে যে আমরা, বিশেষ করে আমি বসে থাকতাম যে কবে একটা পূজা সংখ্যা শুকতারা আসবে, একটু বড় হওয়ার পরে একটু নবকল্লোলটা আসবে। হ্যাঁ, নবকল্লোলটা একটু ছোটবেলাতে অসুবিধা ছিল, তখন দিত লুকিয়ে না, পড়তে হতো। তখন দিত না। হ্যাঁ, নবকল্লোল পড়ছে মানে ছেলে পেকে গেছে আর কি। তো সেইটা পরবর্তীকালে সেই স্বাদটা পেয়েছি। কিন্তু রাজিকাকে আমার প্রথম যেটা মনে হয়েছে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে বাটুল দি গ্রেট, শুকতারা, নবকল্লোল, তোমার ফেভারিট কোনটা? আমার ফেভারিট হচ্ছে অ্যাকচুয়ালি হাদা ভোঁদা। আচ্ছা। মানে হাদা ভোঁদাটা তুমি মেনশন করনি। হ্যাঁ, করিনি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি বলে দেয়া ভালো যে হাদা ভোঁদা এবং বাটুল দি গ্রেট এই দুটো কিন্তু দেব সাহিত্য কুটিরের। নন্টে ফন্টে কিন্তু দেব সাহিত্য কুটিরের পাবলিকেশন না, আচ্ছা, নারায়ণ দেবনাথেরই, কিন্তু ওটা অন্য পাবলিকেশন। অন্য হ্যাঁ, পাবলিকেশন। আচ্ছা, আমাদের তাহলে প্রথম শুরু হয় হাদা ভোঁদা দিয়ে, এবং হাদা ভোঁদা পপুলারিটি পাওয়ার পর তার 2 বছর পর থেকে বাটুল দি গ্রেট শুরু হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, শুরু যখন এটা দিয়ে হলো আমাদের কথোপকথন, একদম সোজা কথায় ঢুকে যাই যে এই কমিক্সগুলো, এর সাথে তো অন্যান্য অনেক কমিক্স আমাদের ছোটবেলায় ছিল, অন্যান্য পাবলিকেশন হাউসদের প্রচুর কমিক্স আমরা পড়েছি, আমরা চাচা চৌধুরী পড়েছি ছোটবেলায়, হ্যাঁ, আমরা চাঁদ মামা পড়েছি ছোটবেলায়, হ্যাঁ, ছোটদের গল্প যেগুলো। কিন্তু ছোটদেরকে নিয়েই ভাবনা চিন্তা কেন? মানে কেন দেব সাহিত্য কুটির বড়দেরকে নিয়ে প্রথম থেকেই ভাবেনি, কেন ছোটরা? আহ, সেটা মানে বড়দেরকে নিয়ে ভাবেনি সেটা ঠিক নয় কিন্তু। আচ্ছা। কেন? কারণ হচ্ছে আমাদের মানে এটি দেব, আশুতোষ দেব, উনি হচ্ছেন আমার মানে গ্রেট গ্র্যান্ডফাদার, ওকে। বাবার ঠাকুরদাদা। উনি কিন্তু ফার্স্ট ডিকশনারি করেছিলেন। ডিকশনারিটা কিন্তু মানে শিশু সুলভ কোনো ব্যাপার নয়, ডিকশনারিটা মানুষের কাজে লাগবে সেই কারণে উনি করেছিলেন। এবং আমার ঠাকুরদাদা মানে সুবোধচন্দ্র মজুমদার, উনি কিন্তু ওনারা যখন করেছিলেন ওনারা কিন্তু ভাগবত বা ধর্মীয় পুস্তক প্রচুর করেছিলেন। সেগুলো কিন্তু জেনারেল মানুষের জন্যে, মানে এগুলো কিন্তু মানে ছোটদের স্পেসিফিক কিছু নয়। 1948 থেকে আমাদের শুকতারা শুরু হয়। এবার শুকতারার কনসেপ্টটাই ছিল ছোটদের জন্যে। ছোটদের জন্যে ভাবাটাই, মানুষ মনে করতো যে ছোটদের জন্যে মানে ছোটরা তাহলে ছোটদের বিনোদনটা কি? হ্যাঁ। ছোটরা তখন তো মোবাইলও ছিল না, ভিডিও গেমসও ছিল না, অডিও স্টুডিও ছিল না। তাহলে ছোটরা কি নিয়ে থাকবে? মাঠে খেলা ছাড়াও তো একটা বই পড়ার অভ্যেস, সেগুলো তৈরি হবে কোত্থেকে? এইসব চিন্তা করতে করতেই তখন শুকতারার কনসেপ্টটা প্রথম 1948 থেকে শুরু হয়। এবার তখন শুকতারা যেহেতু ছোটদের ম্যাগাজিন, ছোটদের ম্যাগাজিনে কি কি দেওয়া যেতে পারে, কিছু ইনফরমেটিভ মানে আর্টিকেল থাকবে, কিছু গল্প থাকবে যেগুলো শিশু কিশোর উপযোগী, কিশোরও ঠিক না, শিশু উপযোগী বলা চলে। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন স্কুলে পড়ছো, তোমার বক্তব্য তোমার নেওয়া হতো? না, আমার বক্তব্য নেওয়া হয়নি, তবে আমার আঁকা ছবি একবার শুকতারায় ছাপানো হয়েছিল, আমি ভীষণ খুশি হয়েছিলাম। আচ্ছা, কিন্তু দাদুরা তো জিজ্ঞেস করতেই পারতেন যে তোমার কি বক্তব্য, বা তোমার কমিক্স পড়তে ভালো লাগে কিনা? না, কমিক্স পড়তে তো মানে কমিক্সটা শুরু হয়েছে মানে দাদুদের জেনারেশন থেকেই। ঠিক আছে, তো দাদুরা ছিলেন 4 ভাই। তো তার মধ্যে যিনি ছোটদাদু ছিলেন ক্ষীরোদচন্দ্র মজুমদার,
ওনারই উদ্যোগে কিন্তু অ্যাকচুয়ালি হাঁদাভোঁদা বা বাটুল মানে শুরু হয়। আচ্ছা। মানে উনি প্রচুর বিদেশি কমিক্স আনাতেন। তখন আমাদের বাড়িতে প্রচুর বিদেশি কমিক্স আসতো, বিদেশি ম্যাগাজিনস আসতো, রিডার্স ডাইজেস্ট মানে নিয়মিত আসতো। তো ওইসব বিদেশি কমিক্স থেকে একদিন দাদুর মনে হলো যে আচ্ছা আমরা বাংলাতেও তো এরকম একটা কমিক্স করতে পারি। মানে বিদেশি কমিক্সের কনসেপ্টটা থাকলো, কিন্তু ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো আচ্ছা। তার মানে তার মানে আমি তোমাকে থামাচ্ছি। তার মানে তুমি বলছো যে কিছুটা ইন্সপায়ার্ড এবং কিছুটা নিজের ক্রিয়েটিভিটি থেকেই একদম। একটা অ্যামালগামেশন হয়ে একটা তৈরি হলো এই ধরনের হ্যাঁ, চরিত্রগুলো। হ্যাঁ। এবার প্রশ্নটা হচ্ছে যে এই চরিত্রগুলো যখন আমরা যারা 80s বর্ন বা আমরা যারা 90s এর সময় বড় হচ্ছি, আমাদের সময়ের সাথে তো এই কমিক্সগুলো বা এই চরিত্রগুলো একদম মিশে গেছে। মানে এরকম হুম, হুম, হুম। ঘটনা ঘটেছে আমার ছোটবেলায় আমার একটি বন্ধু ছিল যে বাটুলের মতো এইভাবে হাঁটতো। হ্যাঁ, ও হাঁটার ব্যাপারটাই এরকম ছিল, মানে ইন্সপায়ার্ড ফ্রম বাটুল। হ্যাঁ, হ্যাঁ। তো ওকে আমরা বাটুল বলাই শুরু করেছিলাম তারপরে, মানে বন্ধুদের যেটা হয় বন্ধু মহলে। তো এইটা কি তোমাদের কখনো মনে হয়েছে যে ছোটদের মাঝে এরকম চরিত্রদের পৌঁছে দেওয়া? সো দিজ আর অল সুপার হিরোজ, রাইট? বাটুল ইজ আ সুপার হিরো, রাইট? এবং এই সুপার হিরোর প্রভাব তো ছোটদের মধ্যে অনেক বিস্তরভাবে ছড়িয়েছে। হ্যাঁ, তার ব্যাপ্তিটা অনেক বেশি। হ্যাঁ, বাটুল প্রচণ্ড রকম শক্তিশালী, সে সবসময় সৎ কাজ করতে চায়, হি ইজ ভেরি অনেস্ট, এথিক্যাল। ঠিক আছে? তো এই চরিত্রটা কি তোমাদের কারোর থেকে ইন্সপায়ার্ড হওয়া? মানে দাদুর কথাই জিজ্ঞেস করছি। মানে তুমি কখনো শুনেছো? নাকি এটা তার মাথা থেকেই বের করা এরকম এটা একটা তার চরিত্র? মাথা থেকেই বার করা। মানে অ্যাকচুয়ালি বাঁটুলের আগেও কিন্তু হাঁদাভোঁদা দিয়ে শুরু হয়েছিল এবং সেটা কিন্তু তখন কমিক আকারে বেরোয়নি। হাঁদাভোঁদা কিন্তু মানে ছবিতে গল্প টাইপের হতো, যেখানে হাঁদাভোঁদার ইলাস্ট্রেশন থাকতো এবং সাথে গল্প থাকতো, এবং হাঁদাভোঁদাটাকে কিন্তু অনেকটা লরেল হার্ডি টাইপের। ওকে, হ্যাঁ, অনেকটা মানে ওকে। দুটো কমিক ক্যারেক্টার হবে, হ্যাঁ, একজন রোগা একজন মোটা, হ্যাঁ। রোগাটা হাঁদা, মোটা হুম, ভোঁদা, হুম, এবং তার মধ্যে একজন বদমাইশি করবে এবং একজন আলটিমেটলি জিতবে। হুম, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাঁদা হুম। মানে প্রথমে চালাকি করে এগিয়ে যাচ্ছে এবং পরে লাস্টে হাঁদা মার খাচ্ছে, ভোঁদা জিতে যাচ্ছে। তো এইটা একটা মানে বাচ্চাদের একটা থ্রিল দেয় যে দেখো মানে এরা শেখাতেও পারবে বাবা মারা যে দেখো ভোঁদা কিন্তু সঠিক পথে এগিয়েছে বলে কিন্তু ভোঁদা জিতেছে। এখন শুনে আমার মনে হচ্ছে যে মেবি টু শেডস অফ আ হিউম্যান ক্যারেক্টার হ্যাঁ, সেটাও হতে পারে। মানে হ্যাঁ, আমরা যদি একটু বড় হয়ে ব্যাপারটাকে ভাবি, হ্যাঁ, হ্যাঁ, ছোটদেরকে না, মানে ওদের দৃষ্টিভঙ্গি দিয়ে না হ্যাঁ, দেখে হ্যাঁ, হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গি হ্যাঁ, দিয়ে, মেবি দ্য ডার্ক এন্ড দ্য লাইট লাইট শেড অফ আ একদম। হিউম্যান। কারণ তখন তো এইগুলো মানে ভালো কাজ করা, অনেস্টি, মানে ট্রুথফুলনেস, এগুলো ভাইস বলে কনসিডার করা হতো। এখন কিন্তু অনেকে এগুলোকে আবার ট্যালেন্ট হিসেবেও কনসিডার করছে, করছে। সেটা আনফরচুনেটলি। ঠিক আছে, কিন্তু আমরা যারা মানে এই এই ধরনের শিক্ষাগুলো মানে ভ্যালু সিস্টেম যেটা বাবা মার থেকে আমরা শিখি, সেই জিনিসগুলো তো তখন বেশি করে আমরা তো বাচ্চাদের সেটাই শিখিয়ে আসি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডোন্ট টেল লাইজ, এইরকম বদমাইশি করতে নেই বা কারুর প্রতি কারুর ক্ষতি করতে নেই বা এটসেট্রা। এইগুলো এখন মনে হয় সেই কনসেপ্টগুলো আস্তে আস্তে বোধহয় চেঞ্জ হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, দেখতে পাই না বাচ্চাদের মধ্যে ততটা। কিন্তু তখন তো সেইভাবেই হতো, ভাবা হতো। সেই কারণেই মানে ভোঁদা ভালো কাজ করছে অতএব ভোঁদা জিতছে, হাঁদা চালাকি করে এগোতে গিয়ে মানে পারছে না, আলটিমেটলি হাঁদা মানে লুজার হয়ে যাচ্ছে। সেইভাবেই চিন্তাটা করা হতো তখন, তো এইভাবেই মানুষ ভাবতো। তো তখন এইভাবে স্টার্ট হয়েছিল। এবার এই জার্নিটায় আজকে যখন তোমরা দায়িত্ব নিয়েছো, তোমার দাদা এবং তুমি, রাজশ্রী মজুমদার এবং রাজিকা মজুমদার, এই দায়িত্বের মধ্যে তোমাদের কখনো মনে হয়েছে যে এডিটোরিয়াল পয়েন্ট অফ ভিউতে বা যখন তোমরা কমিক্সটাকে ফাইনাল এডিটিং পর্যায়ে নিয়ে যাচ্ছ, বিফোর পাবলিশিং, মানে মার্কেটে আসার আগে, তোমাদের কখনো আজকের ইকোসিস্টেমকে মাথায় রেখে এডিট করতে হচ্ছে, নাকি তোমরা সেই ট্রেডিশনটাকে ধরে রেখে এডিট করছো? না, একটা ব্যাপার হচ্ছে 2017 অবধি নারায়ণ দেবনাথ, যিনি হাঁদা বাঁটুল আঁকতেন, উনি 2017 অবধি লাস্ট আঁকতে পেরেছেন। মানে তারপর উনি ফিজিক্যালি অক্ষম হয়ে পড়েন, কারণ ওনার অনেকটা বয়স হয়েছে তখন। তো উনি তো 97 ইয়ার্সে মারাই গেছেন, 2021-এ উনি মারা গেছেন। তো 2017তেই উনি লাস্ট আঁকতে পেরেছেন এবং খুব কষ্ট করে। তো সেই অবধি কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা থেমে আছে। তারপরে আমরা এখনো শুকতারায় যেটা দিয়ে থাকি
সেটা হচ্ছে ফিরে দেখা, মানে ওই পুরনো কমিক্সটাই, যাতে তারা হারিয়ে না যায়। কারণ প্রত্যেক মাসে যারা শুকতারা নিচ্ছেন, সাবস্ক্রাইব করা আছে যাদের, বা যারা বাজার থেকে কিনে পড়ছেন, হাঁদা ভোঁদা মাটুল যাতে হারিয়ে না যায়, সেই কারণে শুকতারায় প্রত্যেক মাসে কিন্তু ওই পুরনো ফিরে দেখাগুলোই আসে। কিন্তু তার সাথে তোমরা নতুন স্রষ্টাকে কেন খুঁজে হ্যাঁ, খুঁজে নতুন স্রষ্টা অবশ্যই রয়েছে, কারণ শুকতারায় টোটাল 5টা কমিক্স দেওয়া হয়। একটা হাঁদা ভোঁদা বাঁটুল, একটা বাহাদুর বেড়াল, 3টে নারায়ণ দেবনাথ হলো। এছাড়া পাঁচু বলে শৈবাল দত্তের একটা কমিক্স রয়েছে, আর ভ্যাবলাই হিরো বলে তমাল ভট্টাচার্যের একটা মানে সেটা সিরিজ হিসেবে আসছে? সিরিজ হিসেবে, মানে ওটাই প্রত্যেকটা এপিসোডে আলাদা আলাদা গল্প, ধারাবাহিকতা নেই। আচ্ছা। মানে ওই ক্যারেক্টারটা ধারাবাহিকভাবে চলছে, এবার তাদেরই নিয়ে স্টোরিটা আলাদা হ্যাঁ, আলাদা ভাবে। চ্যাপ্টার্স গুলো আলাদা, হ্যাঁ, স্টোরিজ গুলো এবং আলাদা। পুজো সংখ্যা শুক্তারায় আমরা আরো বেশি কমিক্স দিই। আচ্ছা, কমিক্সের বাইরেও আমার একটা প্রশ্ন জেগেছে। শুধু তো কমিক্স নয়, তোমাদের তো অন্যান্য ধরনের বইও রয়েছে, যেটা প্রাপ্তবয়স্কদের জন্য বই রয়েছে। তোমাদের শিক্ষামূলক কিছু বই রয়েছে। তোমাদের বইয়ের মধ্যে ইতিবাচক বই রয়েছে, যেটা which inculcates positivity and positive mindsets। এই ভাবনা চিন্তাগুলো কি শুধু আ আ রাজর্ষি এবং রাজিকার? নাকি তোমরা এরকম ধরনের বই প্রকাশনের আ আ অপশন বা রিকোয়েস্টও পাও? আমরা সব রকম বই প্রকাশ মানে আমি করাই একটুখানি রিকোয়েস্ট ফাইন পাই। টিউন করি আমার প্রশ্নটাকে। মানে এই ভাবনা চিন্তাটা কি তোমরা মাথায় নিয়ে তোমরা তোমাদের যারা পরিচিত লেখক লেখিকা বা উপন্যাসিকরা আছেন, তাদেরকে তোমরা বলছো যে আপনি আবার এরকম একটা গল্প লিখুন? নাকি তারা তোমাদেরকে অফার দিচ্ছে যে আমি একটা এরকম গল্প লিখতে চাই, তুমি পাবলিশ করবে? মানে কোথা থেকে ব্যাপারটা তৈরি হচ্ছে? আমি কেন প্রশ্নটা করলাম পরে আসছি। এখানে দুটো ব্যাপার আছে। কিছু লেখক আছেন যারা অলরেডি প্রতিষ্ঠিত, হুম। তাদের নতুন করে প্রতিষ্ঠা পাওয়ার কিছু নেই, তাদের নাম হয়ে গেছে, তাদেরকে সবাই চেনেন, তাদের বই প্রচুর প্রকাশনা প্রকাশ করে এবং বিক্রি হয়। সুতরাং তারা সেটাই লেখে যেটা প্রকাশক চাইছেন। এবার প্রকাশক কি দেখেন? প্রকাশক দেখেন আমার কোন বইটা বিক্রি হচ্ছে, কোন বইটা থেকে আমি বিজনেস পাচ্ছি। কারণ আমি একটা বই করলাম যেটা লিটারেরি হয়তো খুব রিচ, কিন্তু সেই বইটার সেল নেই, তাহলে বেসিক্যালি আমার ইনভেস্টমেন্টটা কিন্তু লস হলো, রাইট। মানে ইনভেস্টমেন্টটা কাজে লাগলো না। তাহলে আমাকে সেই বইটাই, আলটিমেটলি তো এটা একটা পণ্য, বইটাকে বিনোদনের মাধ্যম হোক বা এনলাইটেনমেন্টেরই মিডিয়াম যদি আমরা ধরি, কিন্তু আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু বিজনেস করছি বইটা নিয়েই। সুতরাং সেটা তো এন্ড অফ দ্য ডে আমাকে একটা রিটার্ন পেতে হবে, নাহলে আমরা সাস্টেন করব কি ঠিকই করে? তাই। তো সেখানে যে ধরনের বই আমরা পাঠককে অবজার্ভ করি, কোন বইগুলো বেশি সেল হচ্ছে, কি ধরনের, মানে সেইটা থেকে আমরা বুঝতে পারি যে পাঠকের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। তো আমরা লেখকদের সেটাই বলি যে আপনারা এই রকম ধরনেরই গল্প লিখুন। আমি খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম তোমার এই কথাটায়। আমাদের প্রফেশন হচ্ছে বিহেভিয়ারাল ট্রেনিং, যেটা আমরা করাই। সেখানে আ মানুষের ব্যবহারিক বহিঃপ্রকাশটা আমরা ফাইন টিউন করি। কারো খারাপ বিহেভিয়ারকে ভালো করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু তার যে ব্যবহার, তার যে বিহেভিয়ারাল ডিসপ্লে, সেটাকে আরো ফাইন টিউন কিভাবে করা যায় সো দ্যাট হি ক্যান অর শি ক্যান কানেক্ট টু বেটার উইথ আদার পিপল, সেটা আমাদের মূল কাজ। তুমি এক্ষুনি একটা দারুণ কথা বললে যে মানুষ কিভাবে ভাবছে, কিভাবে চাইছে, তাদের মনের অনুশীলনটা এখন কীরকম, সেটা তোমরা অবজার্ভ করো এবং সেই অনুযায়ী তোমরা কন্টেন্টকে মডিফাই করো বা নতুন কন্টেন্টকে নিয়ে আসার চেষ্টা করো। কোথাও একটা আমি মিল পাচ্ছি, কেননা একটা মানুষের ব্যবহারিক বহিঃপ্রকাশ কিছুটা হলেও তার জ্ঞান, তার উইজডম এবং তার নলেজ থেকে ইন্সপায়ার্ড হয়। আর সেই জ্ঞান, নলেজ আর উইজডমের সোর্সটা কিন্তু বই বা কোনো কিছু পড়া, অবজারভেশন, কোনো কিছু। সেইখানে তোমাদের কি মনে হয়েছে যে তোমাদের আরও এই ব্যাপ্তিটাকে বাড়ানো উচিত? আমি কেন প্রশ্নটা করি, এবার একটুখানি আরেকটু ভেঙে ফেলি প্রশ্নটাকে। আমাদের ছোটবেলা আর এখনকার ছোটদের ছোটবেলাটার মধ্যে অনেক তফাৎ। অনেকটা আমাদের জেনারেশন একটা ট্রানজিশন দেখেছে। হাওড়া স্টেশন যেতে হলে হলুদ ট্যাক্সি ডাকতে যেতেন বাবা, এখন ট্যাক্সি চলে আসে আমার বাড়ির সামনে। আমাদের ধৈর্য কমেছে, আমাদের যা চাই এক্ষুনি চাই, 10 মিনিটে আমার মুদিখানা চাই। এতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমার মধ্যে বই খুলে একটা বা 10টা বা 10 পৃষ্ঠা পড়া আমার পক্ষে খুব ডিফিকাল্ট।
আমি তার বদলে গাড়ি চালাতে চালাতে একটা অডিও বুক শুনবো। আমি একই গল্প জানতে পারছি, কিন্তু আমি দুটো কাজ একসঙ্গে করছি। একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, বইটাও শুনে নিলাম। এখানে তোমার কি বক্তব্য? এখানে অডিও স্টোরি তো এখন খুব পপুলার। এবং তুমি যেটা বললে যে এই আরেকটা কাজ করতে করতে অডিও স্টোরিটা শোনা যায়, মানে ইটস কাইন্ড অফ হ্যান্ডস ফ্রি। তোমাকে বইটা হাতে নিতে হচ্ছে না, তোমাকে পাতাও উল্টোতে হচ্ছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে অডিও স্টোরিতে অনেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, অনেক মানে সাউন্ড এফেক্টস থাকে, যেটাতে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। মানে বইটা পড়লে তো সেন্টেন্সটা পড়তে হবে, একটা কোনো শব্দের মানে না জানলে আবার তখন মাথার মধ্যে ঘুরবে যে এটার মানে কি হতে পারে। এবার কে আর এখন ডিকশনারি খুলে দেখে যে মানে বার করব, বা পুরো সেন্টেন্সটা হয়তো দুবার তিনবার পড়লে তবে হয়তো মানেটা গিয়ে বোধগম্য হলো। তো তার সেই তুলনায় অডিও স্টোরি অনেকটা ইজি অপশন, অনেকটা ইন্টারেস্টিং অপশন, যে হ্যাঁ শুনে নিলাম। কিন্তু আমি বলবো যে অডিও স্টোরি তারাই শুনছেন, হ্যাঁ, যাদের হয়তো বই পড়ার অভ্যেস একটু কম আছে, বা অন্য কাজ করতে করতে তারা গল্পটা জানতে চাইছেন শুধু গল্পটা জানার পারপাসেই। কিন্তু যে ভাষাটা লেখক লিখেছেন সেটা তো অডিও স্টোরিতে সেইভাবে ব্যবহৃত হচ্ছে না। সেখানে একটা আলাদা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, কারণ একটা প্রেজেন্টেশন যখন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাউন্ড এফেক্টস, এইগুলো তো ম্যাটার করবে। তো লেখকের কিন্তু যে অরিজিনাল ভাষায় লেখক ব্যক্ত করেছেন তার বক্তব্য, সেইটা কিন্তু পাঠক মিস করে যাচ্ছে, নাম্বার ওয়ান। আর যাদের বই পড়ার অভ্যেস আছে এবং যারা বই হাতে নিয়ে বইয়ের গন্ধ শুকে মানে টাচ অ্যান্ড ফিল করে পড়তে চান, তারা কিন্তু করছেন সেটা। তারা কিন্তু অডিও স্টোরি শুনলেও বই পড়ছেন। সেটা কিছু মানে মানুষের মধ্যে ভাগ হয়ে গেছে। কিছু লোক আছেন যারা বই পড়ছেন, শুধুই বই পড়ছেন, অডিও স্টোরি তারা পছন্দ করছেন না। কেউ আছেন যে দুটোতেই আছেন, আবার কেউ কেউ শুধুই অডিও স্টোরিতে রয়েছেন। এবার আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এখন এই জিনিসগুলো এসেছে, তো সেটাকেও তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ঠিকই। তো তোমরা কি কিছু ভাবছো এরকম ভাবে আমরা আহ, আহ, কিছুটা ডাইভার্সিফাইড হতে চাইছো কি, নাকি তোমরা শুধুমাত্র প্রিন্টিং এ থাকতে চাইছো? না, আমরা চাইলেও ব্যাপারটা হচ্ছে একটা ম্যান পাওয়ারের ব্যাপার আছে, মানে আমাদের সেই সেট আপটা নেই। হ্যাঁ, আমরা কারোর সঙ্গে কোলাবোরেশন করে সেটা করতেই পারি, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যে কপিরাইটগুলো দেবসাহিত্য কুটিরের আছে সেগুলোই কিন্তু আমরা দিতে পারি, এবং তার জন্য যে রেমুনারেশন হয় সেটা কিন্তু আমরা পেতে পারি। এছাড়া কিন্তু আমাদের এখান থেকে দেবসাহিত্য কুটির থেকে পাবলিশড হলেও কপিরাইট কিন্তু লেখকের থাকছে। অতএব কি হচ্ছে, যখন অডিও স্টোরির জন্য কেউ প্রকাশককে কন্ট্যাক্ট করছে, আমরা কিন্তু লেখককে আগে জানাচ্ছি যে তোমার এই গল্পটা কিন্তু অডিও স্টোরির জন্য সিলেক্ট হচ্ছে। এবার লেখক কি বলছেন, লেখক বলছেন ওনাদেরকে বলো আমাকে কন্ট্যাক্ট করতে। ওনারা কিন্তু পপুলারিটিটা আমাদের থ্রু দিয়ে পেয়েছিলেন, আমরা প্রিন্ট করেছিলাম বলেই আজকে সেটা কেউ না কেউ পড়ে সেটা অডিও স্টোরির জন্য সিলেক্ট করেছেন। তো তো কিন্তু মানে যেহেতু গল্পের কপিরাইট লেখকের, সেই জন্য ওই পুরো বেনিফিটটাই কিন্তু লেখক নিচ্ছেন। এটা এখানে কিন্তু প্রকাশকের সেরকম ভাবে রোল নেই। এবার হ্যাঁ, কেউ যদি মনে করে যে তার একটা সিরিজ পুরো অডিও স্টোরি হবে, সেই ক্ষেত্রে প্রকাশকের সঙ্গে তিনি চাইলে শেয়ার করতে পারেন বা নাও পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। সেটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। তুমি নারায়ণ দেবনাথকে কাছাকাছি দেখেছো? হ্যাঁ, কিরকম ছোটবেলা মানুষ থেকে ছিলেন? দেখে আসছি। একটু শুনি ওনার সম্বন্ধে, কারণ উনি খুব সিম্পল মানুষ ছিলেন, এবং আমাদের সঙ্গে খুব পারিবারিক সম্পর্ক ওনার ছিল। আমি তখন খুব ছোট ছিলাম যখন নারায়ণ দেবনাথ বাড়িতে আসতেন বা আঁকতেন। আমি দেখতাম আমার জেঠু বা বাবা বা কাকা এদের সঙ্গেই উনি তখন ইন্টারাক্ট করতেন। আমি স্কুল থেকে বাড়ি ফিরে মাঝে মাঝে জেঠুর অফিসে ঢুকতাম, বসতাম। সেই সময় অনেক লেখককে দেখেছি, এবং তারও আগে মধুসূদন মজুমদার, যিনি কিনা সম্পর্কে আমার জেঠু হতেন, মানে উনি দৃষ্টিহীন ছিলেন, উনি দৃষ্টিহীন নামেও বই লিখতেন। মানে হি ওয়াজ আ মাল্টি ট্যালেন্টেড পার্সন। ওই জেঠুবাবুর ঘরে তখন শনিবার শনিবার লেখকদের আড্ডা বসতো। আচ্ছা, এবং লুচি মাংস খাওয়া হতো, এবং লেখকদের তারপর পৌঁছেও দেওয়া হতো, মানে একদম ইনফর্মাল আড্ডা বসতো। এটা কিন্তু কোনো মানে পারপাস নিয়ে আড্ডা নয় যে আমি লেখকদের সঙ্গে একটা পিআর করছি, আমাকে করতে হবে, তৈরি করে রাখছি, এরকম ব্যাপারটা নয়। তারাও কিন্তু মধুবাবুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া বলে চলে আসতেন। এবং সেই সূত্রেই আমি বলি যে এবারে 2026-এ ওই জেঠুবাবুর সঙ্গে উত্তম কুমারের খুব হৃদ্যতা ছিল, আচ্ছা, খুব ভালো সম্পর্ক ছিল। জেঠুবাবুর জোসিডির বাড়িতে
উত্তম কুমার গিয়ে থাকতেন। আচ্ছা। উত্তম কুমার যখনই যেতে চাইতেন বলতেন মধুবাবু জোসিডি যাব, জেঠুবাবু সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিতেন, উত্তম কুমার গিয়ে থাকতেন। ইনফ্যাক্ট দুই ভাই বলে একটা সিনেমা হয়েছিল উত্তম কুমারের, হুম। ওই শুটিংটাও কিন্তু ওই বাড়িতেই হয়, জোসিডির বাড়িতে। তো তখনই ওই 1960-তে যখন নবকল্লোল মানে বড়দেরও ম্যাগাজিন আমরা করব এটা চিন্তা ভাবনা করা হলো, তো ম্যাগাজিনটা শুরু কাকে দিয়ে করা হবে, উত্তম কুমারকে দিয়ে লেখানো হলো, এবং উনি এক কথায় কিন্তু রাজি হলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে উত্তম কুমার নিজের জীবনী নিজের হাতে লিখলেন, আচ্ছা। এবং সেইটা আমরা এবারে বইমেলায় প্রকাশ করছি, যেহেতু উত্তম কুমারের 100 ইয়ার্স হুম শতবর্ষ হুম হচ্ছে। হুম। এটা দেব সাহিত্য কুটিরের তরফ থেকে একটা শ্রদ্ধার্ঘ হিসেবে ওয়াও, আমরা আনছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। উনি লিখতেন হারিয়ে যাওয়া দিনগুলি মোর নাম দিয়ে, দীর্ঘ 2.5 বছর ধরে উনি ধারাবাহিকভাবে লিখে গেছেন, এবং সেইটাই আমরা এবারে বই আকারে এনেছি। বাহ। তো দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। তুমি জিজ্ঞেস করছিলে নারায়ণ দেবনাথ কিরম মানুষ। আমি যেটা, নারায়ণ দেবনাথের সঙ্গে আমার ডাইরেক্টলি অতটা ইন্টারাকশন হয়নি, কিন্তু হ্যাঁ এটা মনে আছে যে নারায়ণ দেবনাথ আসতেন, ভালো মানুষ, হাসি খুশি মানুষ, বেশ নাতি নাতি নাতনিরা যেরকম একজন কিউট দাদু পছন্দ করেন, অনেকটা সেই টাইপের আমরা যেরকম ইমাজিন করি, এবং উনি খুবই ভালো মানুষ ছিলেন। আমি তো জানি উনি দারুণ ইলাস্ট্রেটর ছিলেন, খুব সুন্দর অবশ্যই ইলাস্ট্রেট করতেন, অবশ্যই। এবং এবং এই চরিত্রের যে ইলাস্ট্রেশনগুলো আমরা এখন দেখি, এটা তো অবশ্যই তার সৃষ্টি, কিন্তু চরিত্রগুলো কি তার সৃষ্টি? আর এখানে না একটা গল্প আছে, সেই গল্পটা আমি একটু বলি। আমি প্রথম থেকে বলছি। ব্যাপারটা হচ্ছে যে যখন হাঁদাভোঁদা, হাঁদাভোঁদাই হচ্ছে প্রথম কমিক্স যেটা চিন্তা করা হয় আমাদের দেব সাহিত্য কুটির থেকে, তখন হাঁদাভোঁদাটা ওই যে বললাম লরেল হার্ডি টাইপের একটা ক্যারেক্টার হবে, হাঁদা দুষ্টু ভোঁদা ভালো, এরকম এন্ডে গিয়ে ভোঁদা জিতবে, এরকম একটা কনসেপ্টে করা হলো। তখন কিন্তু এটা ছবিতে গল্প বেরোতো ঠিক কমিক আকারে, মানে কমিক বইতে যেরকম প্যানেল করা করা থাকে পেজের মধ্যে, ঠিক সেই আকারে বেরোতো না। ছবি থাকতো, পাশে গল্পটা থাকতো, আবার পরের পাতায় ছবি, আবার গল্প, এরকম। সেইটা কিন্তু কনসেপ্টটা কিন্তু আমার ছোটদাদুর, ক্ষীরোদচন্দ্র মজুমদারের, এবং তিনি কিন্তু তখন কিন্তু আঁকতেন প্রতুল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। ঠিক আছে, সো হাদা ভোঁদা ওয়াজ ক্রিয়েটেড বাই ছোটদাদু অ্যান্ড ইলাস্ট্রেটেড বাই প্রতুল বন্দ্যোপাধ্যায়। ওকে। পরে যখন ওটাকে মানে আমরা কমিক আকার দিতে চাইলাম, এবং সেটা আমাদের দেবসাহিত্য কুটিরে হাসির অ্যাটম বোম বলে একটা বই আছে, সেই বইতে মানে ওই হাঁদা ভোঁদার গল্পগুলো, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের আঁকা গল্পগুলো সব রয়েছে। ঠিক আছে, তারপরে কিনা ওটাকে কমিক আকারে আনার জন্যে তখন ওই মানে ক্যারেক্টারগুলোকে একটুখানি শেপ দেওয়া হলো, এবং সেই তখন নারায়ণ দেবনাথকে আনা হলো। মানে নারায়ণ দেবনাথ কিন্তু আমাদের এখানে ইলাস্ট্রেটর হিসেবেই কাজ করতেন, মানে উনি মানে যেরকম গল্পের ইলাস্ট্রেশন করে সেরকমই করতেন। তো নারায়ণ দেবনাথ তখন ইয়াং, তো আমার ছোটদাদুরা তখন বললো নারায়ণ তুমি একটু আঁকো তো এরকম। আচ্ছা, বিদেশি কমিক্স থেকে ইন্সপায়ার্ড, আমি আগেও বলেছি, বিদেশি কমিক্সটা দেখে একটা আইডিয়া মোটামুটি করা গেল। এবার বিদেশি কমিক্সে তাদের ক্যারেক্টারগুলো কোট প্যান্ট পরে আছে, আমাদের তো বাঙালি ক্যারেক্টার করতে হবে, সুতরাং তারা শার্ট আর হাফ প্যান্ট পরা, কেউ গেঞ্জি পরা, এরকম টাইপের ক্যারেক্টার, এবং সেটাকে মডিফাই করে করে ফাইন টিউনিং করে করে নারায়ণ দেবনাথ আঁকলেন। ছোটদাদু বললো এটা একটু অন্যরকম করো, আর একটু এরকম করো, এরকম করতে করতে দুজনে মিলে করতে করতে আস্তে আস্তে জিনিসটা হলো। সেই অর্থে সৃষ্টিটা কিন্তু নারায়ণ দেবনাথের নয়। আমি কিন্তু উইথ ফুল রেসপেক্ট নারায়ণ দেবনাথকে কোনো রকম ডিসরেসপেক্ট না করে বলছি, নিশ্চয়ই। সৃষ্টিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এই কনসেপ্টটা কিন্তু আমার ছোটদাদু ক্ষীরোদচন্দ্র মজুমদার, এবং সেই কথা নারায়ণ দেবনাথ কিন্তু লিখেও গেছেন, মানে ওনার লেখা পাবলিশডও রয়েছে, যে প্রথম হাদামোদা কিন্তু আঁকেন প্রতুল বন্দ্যোপাধ্যায়, এবং অনেক পেপার কাটিংস আমাদের কাছে রয়েছে যেখানে উনি এটা বলেছেন যে ক্ষীরোদবাবু আমাকে দিয়ে আঁকিয়েছেন। মানে সেই অর্থে নারায়ণ দেবনাথ কিন্তু ইলাস্ট্রেটরের কাজটা করেছেন, উনি কিন্তু অ্যাকচুয়ালি স্রষ্টা নন। ঠিক আছে, তারপরে হাঁদামোদাটা হওয়ার পর 2 বছর পরে দেখা গেল যে হ্যাঁ হাঁদামোদাটা খুব পপুলার হয়েছে ছোটদের মধ্যে, তখন ওই বিদেশি কমিক্স থেকেই দেখা গেল যে এবার একটা অন্য ক্যারেক্টার আনা হোক, তখন বাঁটুলকে চুজ করা হলো। এটা আমরা জানি বিদেশি কমিক্সটা ছিল ডেসপারেট ড্যান। ওকে। হ্যাঁ, ডেসপারেট ড্যানের ক্যারেক্টারটা ওই সেম ওইখান থেকে কনসেপ্ট নিয়ে সেইটাও একটা বাঙালি ক্যারেক্টার ক্রিয়েট করা হলো যার নাম হবে বাঁটুল দি গ্রেট। এই নামগুলো কিন্তু সবই আমার ছোটদাদুর দেওয়া, এই যে আচ্ছা। হাঁদা ভোঁদা বা বাঁটুল দি গ্রেট,
মানে এই ধরনের নামগুলো, এগুলো কিন্তু আমার ছোটদাদুরই করা। পরবর্তীকালে কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেলে আমরা বাটুল দি গ্রেট দেখতে পেয়েছি রবিবার করে। সেগুলোর সাথে কি তোমাদের কোনো কানেকশন রয়েছে? মানে আমরা কার্টুন হিসেবে সেটাকে দেখতে পাচ্ছি কিছু প্রাইভেট চ্যানেলে, টেলিভিশনে। সেখানেও কি তোমাদের কিছু কন্ট্রিবিউশন বা কোনো দেখো, অবদান আছে? হাদামোদা বাটুল তো আমরাই বার করতাম, মানে দেবসাহিত্য কুটির থেকেই বেরোতো। প্রথমে শুকতারার পাতায় বেরোতো, পরে আস্তে আস্তে শুকতারার পাতায় যখন অনেক দিন ধরে বেরোচ্ছে, আস্তে আস্তে সেগুলোকে আমরা ছোট ছোট সংকলন করা শুরু করলাম। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হাদামোদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতো, এবং বাটুল হ্যাঁ, দেখবে হ্যাঁ। পিঙ্ক আর বাই কালারে হতো। হাদামোদাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হতো, বাটুলটা বাই কালার হতো। সেই কমিক্সগুলোকে নিয়ে আমরা পাতলা পাতলা 1, 2, 3, 4 করে নাম দিয়ে দিয়ে এরকম পাতলা পাতলা মানে বই আমরা আনলাম। সেইগুলো দেখলাম হিউজলি পপুলার হচ্ছে, কারণ বাচ্চারা প্রচুর কিনছে বইমেলায় পাতলা বইগুলো হাদামোদা। কেউ বলছে আমার তো 1 থেকে 4 আছে, এবার আমি 5 থেকে 10 নেব। কেউ আবার পুরোটাই নিচ্ছে, এরম করে করে 25টা ওরকম পাতলা বই হলো। পরে দেখা গেল, যখন মানে আস্তে আস্তে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে পাতলা বইয়ের বিলিং এ খুব অসুবিধা হয়। তখন পাতলা বইটার দাম বোধহয় 10 টাকা না 13 টাকা এরকম ছিল। তো ওই একটা 13 টাকার বিল কাটা, মানে তার জন্য একটা বিল কাটতে হচ্ছে, একটা লোক এনগেজড হচ্ছে, এবং মেলার সময়, মানে আমি কলকাতা হ্যাঁ, বইমেলার এত বলছি, ভলিউম। এত ভিড়ের মধ্যে, এত ভলিউমের মধ্যে ওই একটা বাচ্চা এসে একটা ওই পাতলা বই নিল। তখন কি হলো, সেই 3টে করে পাতলা বইকে একটা বই করা হলো, মানে 1 থেকে 3, 4 থেকে 7, এরম ভাবে চললো। সেটা থেকে আস্তে আস্তে তারপর দেখলাম যে সময় বদলাচ্ছে, এবার লোকেরা কালারের দিকে যাচ্ছে, 4 কালার এসে গেছে তখন বাজারে অফসেটে। আমরাও তখন হাদামোদা বাটুলটা মানে কালারে আনলাম। এটা আমরা নিজেরাই করেছি, মানে ওই সেম গল্প, সেম এভরিথিং, শুধু কালারে, বাই কালারটা উঠিয়ে কালারে করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও কালার হলো, করে আমরা সমগ্র বার করলাম। এইভাবে চলছে, এখনো চলছে। এখন আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, কালারও আছে, সব রকম রয়েছে। ইনফ্যাক্ট আমরা হাদামোদা বাটুলকে ইংরেজিতেও নিয়ে এসেছি। আমি এটা এক্ষুনি প্রশ্ন করতাম যে না, ইংরেজিতে এনেছি, তার একটা স্পেশাল কারণ হচ্ছে যে এখনকার কলকাতার বেশিরভাগ বাচ্চারা, মানে মফস্বলের দিকে হয়তো কেউ কেউ বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে, কলকাতার বেশিরভাগ লোকেরা কিন্তু বাচ্চারা ইংলিশ মিডিয়ামেই পড়ায়। তো ইংলিশ মিডিয়ামে পড়ায় তাদের বাচ্চারা, অনেকে হয়তো সিবিএসই বোর্ডে পড়ে বা যাই হোক, তাদের স্কুলে হয়তো বাংলা পড়ানো হয় না, এবং বাবা মারা এখন সবাই ওয়ার্কিং প্যারেন্টস হয়। তো কতটা সময় দিতে পারবেন তার বাচ্চাকে বাড়িতে বসে বাংলা পড়ানোর? তাহলে অন্তত যদি ইংরেজিতেও পড়ে, হাদামোদা বাটুলের ক্যারেক্টারটার সঙ্গে যেন তারা পরিচিতি পায়, মানে না হলে তো আস্তে আস্তে জিনিসটা বিলুপ্ত হয়ে একদম যাবে। নিশ্চয়ই তাই। এবার একটা এই যে পুরো ট্রানজিশন, এবার একটুখানি কমিক্সের বাইরে একটা প্রশ্ন করি। মানে অ্যাজ আ হিউম্যান বিং, রাজিকার জার্নি, রাজিকা আমি যতটা জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো তুমি। তুমি তারপরে একটি বেসরকারি সংস্থায় বহুদিন কাজ করেছো, কনস্ট্রাকশন সংস্থায়। এই কাজ করা মানে যেখানে যার সাথে বইয়ের কোনো কানেকশন নেই বা বই এডিটিংয়ের কোনো কানেকশন নেই, সেখান থেকে ফিরে যাওয়া ফ্যামিলি বিজনেসে এবং বিজনেসটাকে আজকে ভীষণ রকম একটা ফ্রি ফ্লোতে নিয়ে যাওয়া, যেটা বিজনেস এখন অটোমোডে অনেকটা চলে গেছে, সেখানে চলে যাওয়া। রাজিকার কি কিছু ফেলে আসা আফসোস আছে? না, সেই অর্থে আফসোস তো একেবারেই নেই, বরং মানে আমি খুশি যে আমি ফ্যামিলি বিজনেসে আসতে পেরেছি। আহ, দেখো, প্রধানত আমি তো ওই বাড়িতেই জন্মেছি এবং বড় হয়েছি ওই পরিবেশের মধ্যেই। তো ছোটবেলা থেকে আমাদের বাড়ির নিচেই অফিস, মানে মানে বসত বাড়ি এবং অফিস বাড়ি দুটোই লাগোয়া পাশাপাশি। একটা 21 ঝামাপুকুর লেন, একটা 21/1 ঝামাপুকুর লেন। তো আমরা 21/1-এ থাকি, এবং 21 ঝামাপুকুর লেনটা হচ্ছে আমাদের দেবসাহিত্য কুটিরের অফিস। তো
একই বাড়ি, একই গেট, একই সবকিছু, বাড়ির নিচেই লোকজন কাজ করছে। মানে ছোটবেলা থেকেই দেখে এসছি একটা ভীষণ ডিসিপ্লিন, দাদুদের মধ্যে সাংঘাতিক ডিসিপ্লিন ছিল। আমার বাবাকেও আমি দেখেছি, এখনো ইনফ্যাক্ট বাবারা যেরকম ডিসিপ্লিন লাইফ লিড করে, আমরা কিন্তু সেটা চাইলেও পারি না, করে উঠতে পারি না, একদম ঘড়ি ধরে সবকিছু করা। তো আমি যখন স্কুলে যেতাম, আমি তো দেখতাম স্কুল থেকে যখন আসছি নিচে কত লোক কাজ করছে, চারিদিকে বই বাঁধাই হচ্ছে, বই বাঁধা হচ্ছে, মানে কুলিরা বই বাঁধছে, তারপর বইগুলো পার্সেল হয়ে যাবে বাইরে, তারপর প্রচুর বইয়ের ফর্মা রাখা রয়েছে, কেউ ঘাড়ে করে বই নিয়ে যাচ্ছে, বই আসছে, বাড়ির বাইরে ট্রাক লেগে আছে, বই উঠছে, মানে বই লোডিং আনলোডিং, বই নিয়ে সবকিছুর মধ্যেই আমরা বড় হয়েছি। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে একটা বইয়ের গন্ধও বেরোতো, বাড়িতে ঢুকলেই একটা স্বাভাবিক। কাগজের গন্ধ, একটা বইয়ের গন্ধ, ওই গন্ধটা নিয়েই তো বড় হয়েছি। সুতরাং এটা তো আমার মানে ভেতরে ইনস্টিল হয়ে গেছে, এটা থেকে আমি কখনো আলাদা ফিল করিনি। হ্যাঁ, পড়াশোনার সূত্রে আমার লাইনটা অন্য হয়ে গেছিল, কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, সিভিল ইঞ্জিনিয়ারিং। সেই সূত্রে আমি বেসরকারি সংস্থায় চাকরিও করেছি এবং বিভিন্ন সাইটে গিয়ে কাজ করেছি। এই কলকাতায় তোমরা যতগুলো মল দেখছো, অনেকগুলো মল কনস্ট্রাকশন যখন হয়েছে, আমাদের কোম্পানি যখন করেছিল, তখন সেখানে আমি পোস্টেড ছিলাম, এরকম হয়েছে। সেই সময়টা আমি হয়তো দেবসাহিত্য কুটির থেকে কিছুটা মানে আলাদা একটা জগতে ছিলাম, কারণ একটা কর্পোরেট জবে, তাহলে এখানে ফিরে আসা কেন? হ্যাঁ, তখন সময়টা পাওয়া যেত না। কর্পোরেট জবে কোনো পার্সোনাল লাইফ থাকতো না, কোনো মানে এন্টারটেনমেন্ট থাকতো না কোনো রকম। তুমি জানো এটা, যে একটা কর্পোরেট জবে অন্তত 14-15 আওয়ার্স একটা লোককে দিতে হয়। সেই জায়গাটা একটু স্ট্রেসফুল হয়ে যাচ্ছিল আমার জন্যে, কারণ আমি বেসিক্যালি একজন ক্রিয়েটিভ পার্সন। তো আমার একটা মানে একটা মি টাইম দরকার হয়, কিন্তু সেই টাইমটা আমি কিছুতেই পাচ্ছিলাম না। এবং মানে লোকের সঙ্গে ইন্টারাকশনটা খুব সীমিত হচ্ছে, আমি কোনো রকম সোশ্যালাইজ করতে পারছি না, নিজেকে ভীষণভাবে একটা আনসোশ্যাল মনে হচ্ছে। কারণ কোনো বিয়ে বাড়িতে যেতেই আমার তখন টায়ার্ড লাগতো, কোনো ছুটির দিনে কোথাও যেতে বললে তখন মনে হতো ঘুমোই বাড়িতে। এই জায়গাটা থেকে আস্তে আস্তে এবার আমাদের দেবসাহিত্য কুটিরের স্ট্রাকচারটাও তো চেঞ্জ হচ্ছে, কারণ যারা তখন ছিলেন আমার জেঠুরা বেঁচে ছিলেন, জেঠু অরুণ মজুমদার 2018 জেঠু চলে গেল, বাবারও বয়স হচ্ছে, দাদা এবারে একা, তাহলে সাপোর্টটা কোথায়? কারণ দাদুদের সময় 4 ভাই একসঙ্গে ব্যবসা করেছে, মানে 4 ভাই ঠিক না, বড় ভাই উনি আগে মারা গেছিলেন, তার ছেলে হচ্ছে মধুসূদন মজুমদার, মানে ভাইপো, এক ভাইপো আর 3 কাকা জেঠু মানে আর কি। কাকা। হ্যাঁ। হ্যাঁ, মানে 4 জনের টিম ছিল। মধুসূদন মজুমদার আমি আগে বললাম আমার জেঠু হতেন, উনি দৃষ্টিহীন ছিলেন, উনি কিন্তু পিআর এর কাজটা করতেন এবং লোকের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল তখনকার দিনে, হেন অথার নেই যারা নবকল্লোল সুক্তারায় লেখেননি। এবং ছোটদাদু যার কথা বলছিলাম, যিনি হাদামোদা, এরা সবাই এডিটোরিয়ালের সঙ্গেও থাকতেন এবং ছোটদাদু বিশেষ করে লিগ্যাল এবং অ্যাকাউন্টসের দিকটা দেখতেন। আরেক দাদু, শেষ দাদু নীরোদ মজুমদার, উনি দেখতেন অ্যাডমিনিস্ট্রেশনটা, আর আমার ঠাকুর দাদা সুবোধ মজুমদার উনি দেখতেন অপারেশনসটা। তো দে ওয়ার আ টিম, এত স্ট্রং ডিসিপ্লিনড একটা টিম। তাহলে অসুবিধা তো তখন সেই সময়টা ম্যাক্সিমাম ফ্লারিশ করা দেবসাহিত্য কুটির, কারণ 4টে মাথা, 4টে পিলার, 4টে জায়গা দেখছে, শক্তভাবে ধরে আছে। তারপরের জেনারেশনে আমার জেঠু, বাবা এবং আমার কাকা, একজন কমলো, 3 জনে গিয়ে দাঁড়ালো। আমাদের জেনারেশন, আমরা হচ্ছি মানে জার্নি থেকে 5ম জেনারেশন, 5th জেনারেশন। আমাদের জেনারেশনে তাহলে আমার দাদা, যে অনেকদিন আগে থেকেই দেবসাহিত্য কুটিরে জয়েন করেছে, ইনফ্যাক্ট দাদাও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু দাদা বাড়ির বড় ছেলে এবং এই জেনারেশনের প্রথম ছেলে, অতএব দাদা বাড়ির ব্যবসায় জয়েন করেছে। আমি বরং অনেকটা ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো ড্রিমসগুলো পার্সু করতে পেরেছি অনেক দিন ধরে। কিন্তু আলটিমেটলি দেখলাম যে তাহলে মানে জিনিসটা এগিয়ে নিয়ে যাবে, কারণ একটা লোকের পক্ষে একটা এস্টাবলিশমেন্টকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হবে। তো সেই সাপোর্ট প্লাস আমার একটা মানে একটা ফিলিং বা উইক পয়েন্ট যাই বলো, কারণ এটা তো আমার রুটস, তো এটাকে ইগনোর করে তো আমার কিছু নেই। তো সেই কারণে আহ, মানে ওই জগৎটা ছেড়ে আমি আবার 2021 থেকে দেবসাহিত্য তার মানে কুটিরে ঘুরে এলাম। ফিরে একই জায়গায় আমরা আসছি, সেটা হচ্ছে ফাইনালি আই নিড টু বি হ্যাপি, হোয়াট এম আই ডুইং, রাইট? Yes, মানে আজকে টিটকার্সের উদ্দেশ্যটাই হচ্ছে টু ইনকালকেট হ্যাপিনেস ইন পিপল,
যেখানে আমরা প্রতিনিয়ত মানুষকে বলছি সবসময় যে যেটাই করছো ইউ হ্যাভ টু লাভ দ্যাট। হ্যাঁ, তাহলে কি হয়, কাজটা তখন শুধুমাত্র কাজের জায়গায় থাকে না, ইটস আ পার্সু অফ ইউর অ্যাফেয়ার উইথ দ্যাট ওয়ার্ক, রাইট? এই যে যে পুরো একটা একটা বাস্কেট অফ ওয়ার্ক, যে বাস্কেটটাতে শুধু আমার কাজ নয়, সেখানে আমি আমার স্বপ্ন পূরণ করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই স্বপ্ন যখন আনএথিক্যাল কিছু হিট করে, এই বাস্কেটটায় যখন একটা আনএথিক্যাল কিছু হিট করছে, মানে একদম অনেস্টলি বলছি, একদম ক্যান্ডিড জিজ্ঞেস করছি, আমরা তোমাদের সৃষ্টি অন্যান্য প্রকাশনীর থেকেও দেখতে পাই রিসেন্টলি হচ্ছে, সেটা আগে ছিল, আমাদের ছোটবেলায় দেখিনি কখনো, এটা রিসেন্টলি ঘটছে। আমি সেই জন্যই প্রশ্নটা করেছি যে তোমার আফসোস হয় যে সৃষ্টি তোমার পূর্বপুরুষের, সেই সৃষ্টি যখন মার্কেটে ছড়িয়ে পড়ে এবং অন্য কেউ বলে যে না, সৃষ্টিটা হয়তো ওদের কিন্তু এখন আমাদের, এই জায়গাটায় কখনো গিয়ে তোমার এই স্বপ্ন পূরণ, তোমার এই প্রাইভেট কোম্পানি থেকে এখানে আসার যে প্যাশন, সেটাকে কখনো হিট করে? সব সময় হিট করে। কারণ মানে আমি বা আমরা যারা দেবসাহিত্য কুটিরে রয়েছি, এটা একটা ভীষণভাবে খারাপ লাগার জায়গা, এবং অনেক সময় একটা হেল্পলেসনেসও আসে। কারণ এটা আমাদের বেবি, যে জিনিসটা আমার পূর্বপুরুষরা সৃষ্টি করেছে, পুরো হিস্ট্রিটা আমি জানি এবং তার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, সেইটা যদি এখন অন্য কেউ ক্লেম করে বসে যে না, আইনত আমরা এই ফর্মালিটিস কমপ্লিট করেছি, অতএব দিস ইজ নাও আওয়ার্স, সেই অবধি ঠিক আছে। তারপরে কেউ যদি বলে যে না, এটা এখন তোমার নয়, কিন্তু আমি বলবো যে মানুষের মন থেকে কি এটা মুছে দেওয়া যায়? আমি যদি আজকে একটা মা হই, বা আমার যদি বাচ্চাকে কেউ লিগালি মানে অ্যাবডাক্ট করে নেয়, এবং তাহলে কি আমি তার মা নই? মানে কেউ যদি তার লিগাল পেপারস অ্যাডাপ্ট করে নেয়, তাহলে আমি কি আর মানে আহ, মানে তার মা নই? মানে সেই বায়োলজিক্যালি জিনটা কিন্তু আমারই থাকছে। ঠিক সেই রকম, মানে যেরকম লোকে বলে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সেরকম আমাদের যে জিনিসগুলো, সেগুলো আমাদের সংস্থাতেই মানায়। এবং যারা এখন বাজারে অনেক এরকম পাবলিশার আছে যারা এরকম আনএথিক্যাল কাজ করছে, আমি নিজে দেখতে পাচ্ছি আমাদের ময়ূক চৌধুরীর যে ওয়ার্কসগুলো, যেগুলো উনি একমাত্র শুক্তারা, অ্যাকচুয়ালি তখনকার দিনে তো লোকেরা এতটা লিগালি ঠিক, মার প্যাঁচের ঠিক। ব্যাপারটা ভেবে করেনি কাজটা, তারা ভালোবেসে করেছে, আর্টিস্টরা ভালোবেসে কাজ করেছে, প্রকাশকরাও ভালোবেসে সেগুলোকে ছাপিয়েছে মানুষের ভালোর জন্যে। কিন্তু তখন তো এত লিগ্যাল মারপ্যাচ ছিল না। এখন আমার কাছে হয়তো সেই মানে সেই তখন আর্টিস্ট, ডকুমেন্টেশনটাই হয়তো তোমরা ভাবোইনি তখন হ্যাঁ, আমরা যে ভাবিনি এটা যে হতে এটা পারে। নিয়ে কখনো এরকম হতে পারে, এবং সেটা আর্টিস্টও নিজে ভাবেননি যে উনি লিখে দেবেন যে এই জিনিসটা একমাত্র দেবসাহিত্য কুটিরের। উনি দেবসাহিত্য কুটির থেকেই বার করেছেন, আমরাও সেটাই বার করেছি, এতদিন লোকে সেটাই পড়ে এসছে। এবার অন্য কেউ যদি সেটা হঠাৎ তাদের প্রকাশনী থেকেও বার করতে আরম্ভ করে, কিছু পাবলিক হয়তো কিনছে, কিন্তু আমার মানে আমি এটা ভিউয়ার্সদের বলতে চাই যে তোমরা কিন্তু একটুখানি ভেবে দেখো, তোমরা অরিজিনালটাই নাও। মানে একই ওয়ার্ক, কিন্তু অন্য প্রকাশনীর কেন হবে সেটা? কিন্তু এখন এরকম এই জিনিসটা এতটা বেড়ে গেছে না, কাদের কাদের পেছনে দৌড়ানো যায়। তার জন্য তোমাকে একটা উকিলকে ইনভলভ করতে হবে। এবার সে বলবে উনি কোথায় লিখেছেন সেইটা আমাকে দেখাও, সেই পেপারই হয়তো কোনোদিন কেউ ভাবেইনি যে এরকম একটা সিচুয়েশন হবে। তো সেইগুলো জোগাড় করা বা ইয়ে করা খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু একটা তো কোথাও হিট হয়। আমি যখন দেখতে পাচ্ছি যে আমাদের জিনিস যেটা শুকতারায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, সেটাই একটা অন্য পাবলিকেশন এখন বই করে বার করছে এবং ব্যবসা করছে সেটা দিয়ে। আমার এটা বক্তব্য যে তুমি যদি পাবলিকেশনই করছো, তাহলে নিজস্ব কিছু নয় কেন, কেন অন্য পাবলিকেশনের কাজটা নিয়ে আমাকে এগোতে হবে? আমরা তো কারুরটা দেখে করছি না। আমাদের যেটা দাদুরা করে গেছেন, ম্যাক্সিমাম সেই জিনিসগুলোই এখনো জনপ্রিয়। কারণ তখন যে সময়টা ছিল, যে অথার্সরা ছিল, যে আর্টিস্টরা ছিল, তার কেউই কিন্তু এখন নেই, সেই টিমটাই নেই। কিন্তু আমরা আছি নতুন টিম, আমরা নতুন প্রকাশক, এখন নতুন লেখক, নতুন আর্টিস্ট, তাদের মধ্যে আমরা টিম করে নতুন কাজ করছি। কিন্তু জনপ্রিয় কিন্তু সেই পুরনোগুলো এখনো একইভাবে জনপ্রিয়। দেবসাহিত্য কুটিরে তুমি দেখবে বার্ষিকী, চন্দনা, বিভাবরী, মণিদীপা, বা আমাদের অনুবাদ সিরিজ যেটা,
বিভিন্ন ইংলিশ ক্লাসিক্সের অনুবাদ একইভাবে জনপ্রিয়, সাংঘাতিক জনপ্রিয়। কিন্তু বইমেলাতে তো প্রত্যেকবার আমাদেরকে নতুন কিছু করতে হয়, সেই জন্য আমরা নতুন নতুন ভাবনা চিন্তা করে আমাদের মতো করছি। কিন্তু আমি তো এখন একটা শিবরাম চক্রবর্তীকে পাবো না, বা আমি তো এখন একজন আশুতোষ মুখোপাধ্যায়কে পাবো না, নারায়ণ গঙ্গোপাধ্যায়কে পাবো না। এখন যারা আছেন তাদেরকে দিয়েই আমায় করতে হবে। তো এই যে জিনিসটা, আমরা তো আমাদের মতন করে চেষ্টা করছি, কিন্তু অন্য পাবলিকেশন যেটা করছে তার থেকে আমি একটা আইডিয়া নিতে পারি, কিন্তু জিনিসটা তো আমার হবে। তাদেরটা ধরে টুকে ছেপে দিলাম, এটা কি কোনো একটা পাবলিকেশনের জন্য? মানে কোথাও একটা এথিক্সের অসুবিধা আছে হয়তো। এথিক্সের তো অসুবিধা আছেই, কিন্তু আমি যে ওই যে একটু আগে তোমায় বলছিলাম না, যে ভ্যালু সিস্টেম, যেটা আমরা যেগুলোকে মানে ভাইস বলে মানে ভ্যালিউজ বলে মানি, সেগুলো কিন্তু এখন কিন্তু ভ্যালু সিস্টেম বলে কিছু নেই। যে যেখান থেকে পাচ্ছে, যারটা পাচ্ছে কেড়ে নিয়ে একটা মানে কপি পেস্ট, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একদম। মানে আমাদের জিনিসটা ধারাবাহিক সুক্তারা বেরিয়েছে, ওখান থেকে নিয়ে ওটাকে সংকলন করে বাজারে বেচে ব্যবসা করে ফেললো। কিন্তু রাজিকা, এটা তো শুধুমাত্র যে আমাদের বাংলা প্রকাশকদের সাথে ঘটছে তা নয়, হয়তো আমরা যদি একটু ডিপ ডাইভ করি আমরা দেখতে পাবো যে এটা হয়তো অনেকের সাথে ঘটছে, নট জাস্ট উইথ পাবলিশিং হাউস বাট মেবি উইথ আদার ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল, সব হতেই পারে। জায়গায় সব, আজকে এটা টেকনোলজিও কেউ কপি করে নিতে পারে, একদম। অন্য কেউ, এবং সে একটা কিছু অ্যাপ বানিয়ে ফেলছে বা কিছু ইনস্ট্রুমেন্ট বানিয়ে ফেলছে, সেটা হচ্ছে। কামিং ব্যাক টু দি মেন্টাল ওয়েলবিং, কামিং ব্যাক টু রিডিং, আজকে যখন আমি একটা বই পড়ছি, যে বইটা, আমি কমিক্স বলছি না, ধরো আমি নবকল্লোল পড়ছি, বা আমি তোমাদের কোনো ইংলিশ বই পড়ছি যেটা তোমরা অরিজিনালি ইংলিশে করেছো কি এরকম কোনো বই? খুব কম, কারণ দেব সাহিত্য কুটির বাংলা প্রকাশনা। তো ধরো ওই একটা দুটো বই আমার হাতে এসেছে। এই যে বই, তুমি একটু আগে বললে যে অডিও বুকের কিছু প্রজ অ্যান্ড কনস আছে, আবার ফিজিক্যাল বইয়ের কিছু প্রজ অ্যান্ড কনস আছে। যদি ফিজিক্যাল বই বিলুপ্ত হয়ে যাবার হতো, তাহলে বইমেলা এত পপুলার হয়ে থাকতে পারতো না কলকাতায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কিছু সংখ্যক মানুষ আছেন যারা এখনো, মানে আমি একজনকে চিনি যে একটা 3 BHK ফ্ল্যাট কিনেছে শুধু বই রাখার জন্য। মানে তিনি থাকেন না সেই ফ্ল্যাটে, তিনি শুধু বই রেখেছেন ওই ফ্ল্যাটটাতে, নিউ টাউনে একটা 3 BHK ফ্ল্যাটে, এবং উনি সপ্তাহে শনিবার করে যান বই পড়তে, রবিবার ফিরে আসেন আবার নিজের বাড়ি, মানিকতলায় বাড়ি ওনার, ফ্ল্যাটটা হচ্ছে নিউ টাউনে। তো এরকম কিছু পাগল লোকও তো আছেন যারা বই নিয়ে বই পাগল, যারা কোনোদিনই হয়তো অডিও বুক একবার শুনেছে, হয়তো ভালো লেগেছে খারাপ লেগেছে জানি না, কিন্তু ওটাতে উনি অ্যাট্রাক্টেড আর হননি, উনি বইতেই রয়েছেন। কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউতে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, যে আমরা অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনিয়র, একজন ওনার হিসেবে তোমাদেরকে তো কন্টিনিউয়াসলি কোনো না কোনো ইনোভেশনে থাকতে হয়, যে মানুষকে আমি আর নতুন কি দিতে পারি, সেই ভাবনা, সেই দৃষ্টিভঙ্গিতে প্রশ্নটা করছি, যে তোমরা কি কখনো ভাবছো যে আমাদেরকে আরও বাংলা ভাষা, বাংলা প্রকাশিত বই আমাদের যদি আরও গ্লোবালি ছড়িয়ে দিতে হয়, তাহলে তোমাদের কি কোনো এরকম প্ল্যান রয়েছে যেখানে আমরা রিডিং হ্যাবিটস বা বই পড়ার মধ্যে যে একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি হয়, মানে আমি যখন একটা লাইন পড়ছি, কোনো না কোনো আমার দৃশ্যের সাথে আমি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। তুমি একটু আগে বললে না যে অডিও বুকে মিউজিক বা আবহ আমাকে সেই সিচুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। একটা ভয়ের কথা বলছি, সেখানে একটা ভয়ের মিউজিক চলছে, সেখানে আমি অনেক বেশি ইনভলভড। কিন্তু বই যখন আমি পড়ছি, আমি যখন সেই ভয়ের লাইনটাই পড়ছি, আমার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ের সাথে আমি কানেক্ট করতে পারি, সেটাই পড়ার মজা। সেই পার্সপেক্টিভে দেখতে গেলে তোমরা কি এরকম কিছু প্ল্যান করছো যে এখানে আমরা শুধুমাত্র বই প্রকাশ করা নয়, বাট বইটাকে যাতে আরও মানুষের দৈনন্দিন জীবনের সাথে তোমরা মিশিয়ে দিতে যদি চাও, সেরকম কি কিছু তোমাদের প্ল্যান আছে? দেখো, এখন গ্লোবালি আমরা তো প্রিন্ট মিডিয়াতেই রয়েছি এখনো, কিন্তু আমাদের কিছু ই বুকস আছে। একটা সংস্থার সঙ্গে আমরা মাঝখানে টাই আপ করেছিলাম, যারা কিছু ই বুকস করেছিল। এবার এখানেও সেই এথিক্সের ব্যাপার কিন্তু চলে আসছে, কারণ পাইরেসি প্রচণ্ড বেশি হয়। একটা ই বুক করার জন্য আমাকে কিন্তু পুরো সফট কন্টেন্টটা তাকে দিতে হচ্ছে, এবং সেটা সে কিভাবে এথিক্যালি করবে না আনএথিক্যালি সেটা বাজারে পাইরেসি করে দেবে, সেইটা তো আমার কন্ট্রোলে থাকছে না। মানে সেই ট্রাস্টটা আমি কাকে করব, নাম্বার ওয়ান।
সেই জন্যে আপাতত আমরা থেমে আছি। অনেকেই আমাদের কাছে ইবুকের প্রপোজাল নিয়ে আসেন যে আপনাদের, এবার আমাদের এত হিউজ টাইটেল, প্রায় 3000 টাইটেল রয়েছে, প্রত্যেকটাকে ইবুক করাও কিন্তু একটা হিউজ টাস্ক। তো সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই ফান্ডস, মানে পুরোটা তো একসঙ্গে হবে না, একটু 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 করে অনেক দিন ধরে করতে হবে। তো ডেফিনেটলি ইচ্ছে আছে, কিন্তু পুরোটাকে ইবুক করলে ওই যে বললাম পাইরেসির একটা ভয় থাকে, সেইটাও রয়েছে। এবার আমরা তখন জিজ্ঞেস করি যে আর কে কে করাচ্ছে তোমাকে দিয়ে। এবার যখনই এই প্রশ্নটা করি তখনই সে বলে এর সঙ্গে কথা হয়েছে, ওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু এটা কখনো বলছে না যে ওরা কিন্তু আমাকে দিয়েছে করতে। তো সেরকম ট্রাস্টওয়ার্দি কাউকে আমরা হয়তো এখনো এখনো পাইনি। পাওনি, হ্যাঁ। আর সেকেন্ডলি হচ্ছে যে আমি দেখেছি যে বিদেশে যেসব বাঙালি থাকেন, আমেরিকায় প্রচুর বাঙালি আছে, ইউকেতে প্রচুর বাঙালি আছেন, মানে যারা বইয়ের মধ্যে থাকতে চান বা সেই ছোটবেলায় দেবসাহিত্য কুটিরের বই পড়েই বড় হয়েছেন। ম্যাক্সিমাম বাঙালির মুখে তুমি এই কথাটা শুনবে যে আমরা তো দেবসাহিত্য কুটিরের বই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি। তো সেই যে বাঙালির মনের মধ্যে ঢুকে আছে সেরকম কিছু বই পাগল মানুষ আছেন যারা আমাদেরকে খুঁজে খুঁজে কন্ট্যাক্ট করেন। এবং একজন আমি বলছি, একজন ভদ্রলোক আছেন যিনি ইউকেতে থাকেন, উনি আমাকে ইমেল করেছেন, কোথাও থেকে হয়তো পেয়েছেন ইমেল আইডিটা, করে বলেছেন যে আমাকে এই ছোটবেলাকার সেই মণিদীপা, চন্দনা বার্ষিকী এগুলো তুমি কুরিয়ার করে আমাকে পাঠাও, আমি ফিজিক্যালি ওগুলো চাই। যে আমি এখন অবসরপ্রাপ্ত মানুষ, আমার বয়স হয়েছে 70-এর ওপর বয়স, আমি বাড়িতে বারান্দায় বসে বসে ওই বইগুলো আবার পড়তে চাই, এবং যা যা তোমাদের বার্ষিকী বেরোবে প্রত্যেকবারে তুমি আমাকে পাঠাবে। এবং আমি ওনাকে প্র্যাকটিক্যালি কুরিয়ার করে করে ওগুলো পাঠাই। এরকম ব্যাঙ্গালোরে একজন আছে যে কিনা এখন অনেকটা ইয়াং জেনারেশন, মানে খুবই ইয়াং একজন, কিন্তু সেও ওই একই জিনিস বলে যে তোমাদের কি কি নতুন বেরিয়েছে আমাকে কুরিয়ার করে করে পাঠাও। কারণ এই যে মানুষরা এরা হাতে করে বই নিয়ে পড়তে চায়। কিন্তু আবার বিদেশে প্রচুর মানুষ আছেন যারা ইবুকস পড়েন বা এবার ইবুকসের ব্যাপারটা আমি বললাম যে এটা এই মুহূর্তে আমরা করতে পারিনি অতটা, কারণ কিন্তু ইচ্ছে আছে ফিউচারে, মানে সেই অ্যাভিনিউটা বোধহয় এখনো আমাদের সামনে সেইভাবে আসেনি, মানে আমরা দেখতে পাচ্ছি না সবকিছুর একটা এখনো। সময় থাকে, হয়তো হ্যাঁ, সেই এখনো সময়টা হিট সেটা দেখতে করেনি এখন, পাচ্ছি না হ্যাঁ। যে কিভাবে সেই দিকটা করা যায়। কারণ দুম করে একটা সংস্থাকে দিয়ে দিলাম, আমাদের কন্টেন্টটা এমনিও কন্টেন্ট পাইরেসি হচ্ছে, হচ্ছে না কি, হার্ড কপি থেকে তো লোকে ছবি তুলে পিডিএফ করে বাজারে বেচছে, ঠিক। তো এগুলো তো হতেই থাকে। কিন্তু তবুও যতটা যাই হোক, এবারে অনেকেই প্রপোজাল দেন যে শুকতারা নবকল্লোল যে মান্থলি ম্যাগাজিন দুটো রয়েছে এগুলোকে তোমরা ই ভার্সানে করো, কিন্তু ই ভার্সানে করলে এই যে লোকে সাবস্ক্রাইব করবে, একটা পেমেন্ট করলে তবে জিনিসটা আমরা পাবো, এই জিনিসটা মানে সবই এগুলো আমাদের কাছে কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, কিন্তু ওই প্ল্যাটফর্মটা আমরা পাচ্ছি না, যে একটা ট্রাস্টওয়ার্দি প্ল্যাটফর্ম যেখানে আমরা চোখ বন্ধ করে এগিয়ে যেতে পারবো, সেইটা এখনো পাইনি। দ্বিতীয়ত হচ্ছে যে বিদেশে যারা রয়েছে তাদের মধ্যে আরো মানে বেশি, এই যে ধরো আমেরিকায় তুমি জানো নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স হ্যাঁ, হয় হ্যাঁ, এনএবিসি, এনএবিসি। হ্যাঁ, এখান থেকে অনেক সাহিত্যিকরা যান এখানে। এবারেও আমাদেরকেও ডাকা হয়েছিল এবারে যে পার্টিসিপেট করার জন্য, কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভাবলে দেখতে হবে যে বই একটা ওজনওয়ালা জিনিস, তো বইয়ের একটা ফ্রেট লাগে, এবার পুরোটাই যদি আমাদেরকে বেয়ার করতে হয় তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট। এবং এখানে একটা ব্যাপার, এখানে যে আমরা মেলা করি এখানে আমার একটা ম্যান পাওয়ার রয়েছে, মেলাতে আমি কিন্তু বই বিক্রি করছি না, আমার স্টাফেরা রয়েছে যারা কাউন্টারে, লজিস্টিক্সটা অনেক ইজি। অনেক ইজি হ্যাঁ। তারা করছে, কিন্তু এখান থেকে বই ঘাড়ে করে নিয়ে গিয়ে অত দূরে কটা লোক যাবে, একমাত্র হয়তো আমিই গেলাম, সেখানে আমাকেই দাঁড়িয়ে এগুলো দিতে হবে, মানে অনেকগুলো অসুবিধা আছে। তবু ইচ্ছে রইল যে কোনোদিন যদি মানে সেরকম সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো কোনোদিন যাব, নিশ্চয়ই। তবে সেগুলো দেখতে হবে তবে যে এটা আমার ভালো লাগছে যে তোমরা এই ইনভিটেশন গুলো পাচ্ছ, তার মানে দেবসাহিত্য কুটির বা দেবসাহিত্য কুটিরের যে সৃষ্টি, সেই সৃষ্টি এখনো মানুষের মনকে নাড়া দিয়ে যায়। দেবসাহিত্য কুটিরের প্রচন্ড একটা ক্রেজ রয়েছে, কিন্তু মানুষ দেখো এবার তাদের মনের মধ্যে রয়েছে, তারা যদি চোখের সামনে বা হাতের কাছে পায় তখনই তারা ঝাঁপিয়ে পড়বে, ঠিক। কিন্তু হয়তো এভরিবডি ইজ বিজি, তো তারা আলাদা করে সময় বার করে খুঁজে যে কাকে কন্ট্যাক্ট করব, কিভাবে বইটা আনাবো, সেই রকম সংখ্যক মানুষ কিন্তু কম, কারণ সবাই তো এখন কর্পোরেট জবে বিজি।
তাদের মনে দেবসাহিত্য কুটির রয়েছে, কিন্তু তাদের সামনে হঠাৎ আমি বইটা মুখের কাছে ধরলে তখনই তারা নেবে, কিন্তু তারা আলাদা করে খুঁজে নিয়ে এসে নেবে না। না, আমি এটাতে আমার মনে পড়লো এই সোশ্যাল মিডিয়ার এফেক্ট, মানে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, হ্যাঁ, মানুষের উপরে। ধরো এক্সাম্পল, লাস্ট যবে থেকে বইমেলা সল্টলেকে এসেছে, আগে ময়দানে হতো, যবে থেকে সল্টলেকে এসেছে তবে থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা যে কোনো একজন প্রকাশকের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক বেড়েছে। হ্যাঁ, ময়দানের বইমেলার একটা অন্য ফ্লেভার ছিল, এখানে অন্য ফ্লেভার। আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু বইমেলাতে একজন প্রকাশক হিসেবে স্টল নিয়ে, এবং যথেষ্ট বড় স্টল সেটা, সেই স্টল নিয়ে যে কদিন বইমেলা হচ্ছে, তোমার অভিজ্ঞতা থেকে কি মনে হয়েছে যে মানুষের বই পড়া ক্রেজটা এখনো আছে, নাকি শুধুমাত্র তারা সোশ্যাল মিডিয়া স্টেটাসের জন্য এই অনেকটাই তাই, বইমেলা থেকে বই কিনছে? অনেকটাই তাই। সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস একটা আছে, প্লাস বইমেলাটা এখন বই কেনার জায়গা থেকে ঘুরতে যাওয়ার জায়গা বেশি হয়েছে। কারণ লোকেরা যায় কেন? সেন্ট্রাল পার্কে যাব, চারিদিকে বুক স্টলস থাকবে, ইচ্ছে হলে দুটো কিনবো, না ইচ্ছে হলে কিনবো না, ঘুরবো ফিরবো, খাবো দাবো, চলে আসবো। একটা ঘোরার জায়গা। সেন্ট্রাল পার্কটা অনেকটাই পরিষ্কার, ময়দানের মতো অত কাদা হয় না এখানে। ময়দানে প্রচুর কাদা হতো, তাই এখানে অত কাদা ধুলোটা একটু কম্পারেটিভলি কম, সল্টলেকের মতো জায়গা। আসছে লোকে, ঘুরছে ফিরছে, ভিড় হচ্ছে, দেখছে বই উল্টে পাল্টে, কিন্তু বেশিরভাগই যারা দেখছে, আমি দেখছি, তাদের কিন্তু পার্টিকুলার কোনো উদ্দেশ্য নেই। তারা এমলেসলি স্টলে ঢুকলো, এই বই দেখলো, একটু দেখলো, এইটা দেখলো সেটা দেখলো, খুব একটা কি বুঝলো জানি না। মানে বুঝলাম যে বই পড়ার তেমন অভ্যেস নেই, হয়তো কোনো বইয়ের কভার দেখে ভালো লাগলো তো কিনলো, না হলে কিনলো না, এদিক ওদিক ঘুরে আবার বেরিয়ে গেল। তো বই বিক্রি হওয়াটা, মানে কটা লোক অ্যাকচুয়ালি বইটা পড়বার জন্য কিনছে, সেই সংখ্যক মানুষ কিন্তু কম, ভিড় বেশি। কিন্তু ভিড় দেখে এটা ডিসাইড করা যায় না যে প্রচুর বিক্রি হচ্ছে, না। হ্যাঁ, মানে তারাই যে আমাদের আহ, মানে রিডার, বা তারাই যে আমাদের ফিউচারের কাস্টমার, সেটা আমরা এনশোর করতে পারি না ওই ভিড় না, দেখে। মানে আজকের যে ভিড় আমরা দেখছি, আজ থেকে 10 বছর আগের বইমেলার যে মানে পপুলেশন ছিল, যে ধরনের ইকোসিস্টেম ছিল, সেটা তো অনেকটা এখনকার বইমেলাতে পাল্টেছে। এখন অনেক ইয়াং স্টুডেন্টরাও যাচ্ছে, কলেজে পড়া সবাই স্টুডেন্টরা যাচ্ছে, যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু হয়তো বইয়ের মুভমেন্টটা তত হচ্ছে না আগের স্টুডেন্টরা মতো। আগেও যেত, ময়দানের বইমেলাতেও প্রচুর স্টুডেন্টস যেত, সবই হতো। কিন্তু মানে এখন হয়েছে কি, প্রকাশকের নাম্বার অনেক বেড়ে গেছে, মানে হ্যাঁ, ব্যাঙের ছাতার মতন প্রকাশনা গজিয়ে হ্যাঁ, উঠেছে, তাদের কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো হ্যাঁ। অফিসও নেই, তারা অনলাইনে ব্যবসা করে কিন্তু প্রকাশক হয়ে যাচ্ছে। হয়তো প্রিন্টিংটাও আউটসোর্স করে করে সবই নিচ্ছে। আউটসোর্স, এবং তারা বেশিরভাগ প্রিন্টিং করেন পিওডিতে, প্রিন্ট অন ডিমান্ডে। তাতে কি একটা নির্দিষ্ট কপি, এবং তারাই বেশিরভাগ প্রি বুকিং কনসেপ্টটা করে। নাম্বারসটা বুঝে যায় কতটা তারা দরকার। আগে প্রি বুকিংটা করে কেন, যে 50টা অর্ডার হলো, আমি 60টা ছাপাবো, 50টা আমার এমনি বিক্রি হয়ে গেল, 10টা কপি আমি স্টলে রাখলাম, ওই 10টাও বেরিয়ে যাবে, অতএব ব্যাস হয়ে গেল। কিন্তু আমাদের তো সেইভাবে চলে না, আমাদের এখানে অনেকগুলো লোক কাজ করে, তাদের কোনো, মানে আমি বলছি কিছু প্রকাশন আছে যাদের কোনো অফিসও নেই, কোনো স্টাফও নেই, তারা ঘরের বেডরুম থেকে বসে বসেই এই অনলাইনে প্রি বুকিং করছে, অর্ডার পেলে সেটাকে পিওডিতে ছাপিয়ে নিচ্ছে, নিয়ে ডেলিভার করে দিচ্ছে। এবার সে একটা বইমেলায় স্টল নিয়ে নিল, পেয়ে গেল, ব্যাস হয়ে গেল প্রকাশক, আর কি আছে। হ্যাঁ, মানে এই 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 চেঞ্জেস গুলো তো সময়ের সাথে হয়েছে। এস্টাবলিশমেন্ট রয়েছে, মানে তাদের তো আমাদের যেরকম একটা দায়িত্ব রয়েছে, কারণ আমাদের এখানে অনেকগুলো লোক কাজ করে, তাদের সংসার চলে আমাদের এখানে কাজ করে, সুতরাং আমাদের তো ওই 50টা 60টা বই হয় না। ঠিক তাই। একদম শেষের দিকে এসেছি আমরা, এবং এখানে আমরা একটুখানি পাবলিকেশনের বাইরে একটা প্রশ্ন করি, বইয়ের বাইরে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে এত লেখক, কবি, ঔপন্যাসিকদের সাথে তোমার এখন ওঠা বসা, তোমার দাদার ওঠা বসা, তোমার পূর্বপুরুষদের এতদিন ধরে ওঠা বসা, তুমি ছোটবেলা থেকে দেখছো, এই যে তুমি বললে যে তাদের, আমাদের বাড়িতে আড্ডা হতো, এই যে পরিবেশ, এই পরিবেশটা এখনো হয়তো সেই আড্ডাটা হয়, কিন্তু তার ধরনটা একটু পাল্টেছে। অনেকটাই পাল্টেছে। এই যে তুমি একটু আগে বললে তারা কিন্তু কেউ পিআর করতে আসতো না, তাই না? এই যে শব্দটা পিআর, পাবলিক রিলেশনশিপ, এই শব্দটা কি ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটার মাত্রা পাল্টেছে? তো যে আমরা ছোটবেলায় আড্ডা মারতে যেতাম, বা তারা আড্ডা মারতে আসছেন তোমাদের বাড়ি, সেটা নিছকই একটা ভ্যালু অ্যাডিশন টু দেয়ার ইন্ডিভিজুয়ালস। তারা এমন কন্টেন্ট নিয়ে কথা বলছে যেটা হয়তো প্রত্যেকেই অনুপ্রাণিত হচ্ছে সেই কন্টেন্টটায়।
বা তারা যে কন্টেন্টটার আউটকাম নিয়ে বেরোলো সেই আড্ডা থেকে, প্রত্যেকেই কিন্তু মনে হলো যে না, আমি একটা কোয়ালিটি টাইম কাটিয়ে বেরোচ্ছি লুচি মাংস খেয়ে। এখন এই যে আড্ডাটা, হয়তো এখনো তোমার বাড়িতে সেই আড্ডাটা বসতে পারে বা বসছেও, এই যে চেঞ্জেস অফ এক্সপেকটেশন মানুষের বা যিনি তোমাদের লেখা দিচ্ছেন তার, এই যে যে চেঞ্জেস অফ এটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো? মানে এক একজনে তো এক এক রকম ডিমান্ড। হ্যাঁ, আজকে আমি যে লেখাটা তোমাকে দিচ্ছি আমার হয়তো একরকম ডিমান্ড হতে পারে, ও যে লেখা দিচ্ছে ওর একটা অন্যরকম ডিমান্ড হতে পারে তোমার থেকে। কিন্তু তোমার তো একটা পলিসি আছে যে আমি এই পলিসির বাইরে যাব না, কিন্তু সেটার সাথেও যদি এখন যদি বিজনেস ভলিউমকে দেখো, তুমি শুধু পলিসি যদি মাথায় রেখে বিজনেস করো হয়তো তোমার ভলিউম কমতে থাকবে। এটাকে তোমরা কিভাবে হ্যান্ডেল করছো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় এবং শেষ প্রশ্ন হচ্ছে, এই পুরো জার্নিতে তোমার কি মনে হয় মানুষকে আমাদের যদি বই পড়া বা বই পড়ার মাধ্যমে মেন্টাল ওয়েলবিংয়ে নিয়ে যাওয়া যায়? ইনফ্যাক্ট আমরা টি টকার্সে একটা বুক রিডিং সেশন করি এখন, যেখানে আমরা সবাই মিলে সমবেত হয়ে বই পড়ি কিছুক্ষণ, এবং সেই বই পড়ার পরে আমরা সবাই সামারাইজ করি যে আমরা কি পড়লাম। হ্যাঁ, এবং সেটা নিয়ে আলোচনা হয়। সো আমরা এটা শীতকালে একটু বেশি করছি আউটডোরে, গরমকালে হয়তো ইনডোরে কোনো এসি ঘরে করব। তো এটা আমরা শুরু করেছি কারণ আমাদের মনে হয়েছে যে বই পড়াটা ইম্পর্টেন্ট রাদার দ্যান অডিও বুক ইজ গুড, মানে সেটা আমার জন্য ঠিক আছে শর্টকাট, বাট বই পড়াতে অনেক কিছু সাইন্টিফিক্যালি ঘটে, তো আই অ্যান্ড মাইন্ড সিঙ্ক্রোনাইজেশন, বা জোরে যদি পড়ি চোখ এবং কথার সিঙ্ক্রোনাইজেশন, লট অফ বায়োলজিক্যাল upliftment that happens when you read books. একজন প্রকাশক হিসেবে এই বই পড়াকে তুমি প্রমোট করবে কি করে আরো? আমরা অটোমেটিক্যালি বই পড়তাম ছোটবেলায়, কারণ কারণ আমরা আমাদের আগের জেনারেশনকে, দাদাদের দেখেছি বা বাবাদের দেখেছি, তারা সবাই বই পড়ছেন। সকালে উঠে কাগজ পড়বেন, কাগজটাকে ভালো করে পড়ে মুখস্থ করবেন তারপরে অবসর সময় মায়েদের দেখেছি দুপুরবেলা, মা, কাকিমা, পিসি এরা সব দুপুরবেলা যখন বিশ্রামের সময় থাকতো সেই সময়টা অনেকে বই পড়তেন। এই বিভিন্ন ম্যাগাজিন, তখন নবকল্লোল পড়ছে, গল্প পড়ছে, এরম বাড়ির বউরা বা মানে দাদাদেরও দেখেছি, মানে যখনই অবসর সময় থাকতো সবাই বই পড়তো, যে বিভিন্ন ধরনের বই। এই এই অভ্যেসটা বা এই কনসেপ্টটা তো বাড়ির লোকেদের দেখে শেখা, ঠিক আছে? বা স্কুলে একটা লাইব্রেরি পিরিয়ড আমাদের থাকতো, যেটা এখন হয়তো অনেক স্কুলে থাকে না। লাইব্রেরি পিরিয়ড বলেই কিছু নেই, লাইব্রেরিও আছে কিনা সেটা সন্দেহ, কারণ আমাদের স্টেট লাইব্রেরিগুলো তো অলমোস্ট মানে ভার্জ অফ ক্লোজিং। হ্যাঁ, অন দ্য ভার্জ অফ ক্লোজিং। আমরা লাইব্রেরি থেকে আগে প্রচুর অর্ডার পেতাম, লোকেরা গিয়ে লাইব্রেরিতে পড়তো। সেই অভ্যেসও চলে গেছে, লাইব্রেরিগুলোই ক্লোজ ডাউন করছে অলমোস্ট, এরকম অবস্থা। তা এই জিনিসগুলো একটা স্কুল থেকে হোক বা একটা গ্রো আপের সঙ্গে এই জিনিসটা ইমবাইবড হয় একটা মানুষের মধ্যে, অভ্যেসটা। সেই অভ্যেসটা তো প্রকাশক করাতে পারবে না। প্রকাশক তার জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারবে যে আমার এই 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 প্রোডাক্ট রয়েছে। এবার যে পড়তে চায় তার অভ্যেসটা কিন্তু তার বাড়ির থেকে, তার পারিপার্শ্বিক যে সিচুয়েশনটা থেকেই তৈরি হবে। প্রকাশক তো সেটা তৈরি করতে পারবে না। প্রকাশক কি করতে পারে, তার প্রোডাক্টটাকে আরো মার্কেটিং করতে পারে, লুক্রেটিভ করতে পারে। আমি বিভিন্ন সুন্দর করে প্রেজেন্ট করলাম, হ্যাঁ, সেই প্রেজেন্টেশনটা আমি আমার প্রেজেন্টেশনটা ভালো করতে পারি না, আমি একটা কোনো প্রফেশনালকে দিয়ে আমি সেটা প্রেজেন্ট করালাম, বা একটা ওরকম প্রোগ্রাম করলাম, বুক লঞ্চ প্রোগ্রাম, যেটা গতকালই আমাদের এবছরটা হয়ে গেছে প্রেস ক্লাবে। তার জন্য আমরা কি করি, যাদের বই বেরোচ্ছে তারা আসেন, তার মধ্যে সিনিয়র যারা রয়েছেন তারা থাকেন, ডায়াস থাকে, কিছু বক্তব্য থাকে যে কে কি বইটা বার করছে, কেন সেই বইটা বেরোচ্ছে, এবারে তারা কি বলতে চান, সে অথারদের একটা বক্তব্য থাকে, মিডিয়া থাকে, মিডিয়া কভারেজ থাকে। এইগুলো প্রকাশক এইটুকুই করতে পারে, কিন্তু মানুষ বই পড়বে কি না সেটা কিন্তু টোটালি তার ওপরে, তার বা তার শিক্ষার ওপরে, তার গ্রো আপের ওপরে। হুম। না, প্রকাশকের কি এটাও দায়িত্ব নয় যে বইয়ের কন্টেন্ট বা অবশ্যই, বইয়ের হ্যাঁ, প্রচ্ছদ, হ্যাঁ, হ্যাঁ, এই অবশ্যই। পার্টটা কিছুটা এবার তো প্রকাশকের কাছে যায়। প্রকাশক তো প্রচ্ছদটাকে অ্যাট্রাকটিভ করতেই চাইবেন, নিশ্চয়ই। যে কোনো প্রকাশক, হ্যাঁ, ইটস আমিও আ উইন উইন, চাইবো। একদম। কারণ এখানে তো মানুষের ভালো লাগার থেকেও আমাকে দেখতে হবে যে কোন প্রচ্ছদটা দেখে লোকে আকৃষ্ট হবে, তবে সে বইটা কিনবে। প্রচ্ছদটা দেখে তার ভালো প্রচ্ছদ এবং লাগলো, টাইটেল হ্যাঁ, প্রচ্ছদ এবং টাইটেল এবং লেখকের নাম, সেটাও কিন্তু খুব ম্যাটার করে যে ভীষণ কোন ম্যাটার। লেখকের কোন প্রচ্ছদ এবং তার
টাইটেল, এবং বইয়ের পেছনে একটা ব্লার্ব থাকে, আমরা সেটা পড়ে একটা বইয়ের সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আইডিয়া করতে পারি যে হ্যাঁ ঠিক আছে এই বইটা কিনবো। কিছু কয়েকবার 2 বছর আগে বোধহয় সোনাঝুরির আতঙ্ক বলে মনোজিৎ গাইনের একটা বই আমরা পড়েছিলাম। ওই কভারটা এত সাংঘাতিক ছিল, মানে আমি যখন স্টলের বাইরে বসে আছি আমি দেখছি দুটো ইয়াং ছেলে, মানে 4-5 জন ইয়াং ছেলে, একজন বলছে ওই কভারটা দেখ, ওইটা কিন্তু নিতেই হবে, মানে ওই কভারটা দেখেই কিন্তু তারা নিতে চাইছে। সেইটা যেমন একটা ব্যাপার, আর একটা দিক, তেমনি আমি বলবো যে হ্যাঁ আমরা দেখছি যে এখনকার, দেখো বেশিরভাগ লোকেরই না কনসেপ্ট বা পড়াশোনা খুব কম, মানে যেসব যারা আসছেন স্টলে ভিড় করছেন তাদের মধ্যে মানে এরকমও লোক আছে আমাদের এসে জিজ্ঞেস করেন আচ্ছা আমি এ কি বলে এর বই নেব, শরৎচন্দ্রের বই নেব। কিছুক্ষণ শরৎচন্দ্রের বই আনতে গেছে লোক, আমাদের স্টাফ বলছে আপনি কোন ভলিউমটা নেবেন বলুন, আমাদের 6টা ভলিউম। না আমি ব্যোমকেশটা চাইছি। আর ব্যোমকেশ শরৎচন্দ্র লেখেননি। মানে এইরকমও লোক তো আসে, এবং তারা কি তারাই হচ্ছে যারা মানে ওই চকচকে ঝকঝকে কোন কভারটা চোখে লাগলো, একটা ভুতুড়ে কভার দেখলো ভাল লাগলো নিল, এবং এইগুলোই কিন্তু বেশিরভাগ। মানে আমি বলছি না যে এরকম লোক নেই যে অ্যাকচুয়াল চুজ জেনে আসছে, জেনে আসছে, সেরকমও না আছে সেটা ডেফিনেটলি। ডেফিনেটলি আছে, ডেফিনেটলি, কিন্তু তাদের সংখ্যা কম, না জানার সংখ্যাই কিন্তু বেশি। বেশিরভাগ আমরা অবজার্ভ করে দেখেছি যে বিক্রি হয় আইদার ছোটদের কালার্ড কমিক্স গুলো, আর হচ্ছে ভূতের বই, কারণ ভূতের বইয়ের কোনোদিন মান নেই। ভূত কেনার জন্য পাবলিক আছে, কারণ এখন যে ওই যে তুমি প্রথমেই বললে না ধৈর্য কমে যাচ্ছে, লোকে অত সাহিত্য চাইছে না, তারা চাইছে একটা ভূতের গল্প পড়লাম, একটু একটা মেন্টাল রিলিফ একটা একটা রিলিফ হলো, হলো, একটা হ্যাঁ। থ্রিল হলো, বেশ ভাল লাগলো, ব্যাস গল্প শেষ। ওই বইয়ের গল্পগুলো কিন্তু কেউ আর মনে রাখছে না। এখন কিন্তু একটা মানে শ্রীকান্তর মতন কোনো ক্লাসিক হচ্ছে না যে লোকে সেই মানে জেনারেশন ধরে সেটা মনে রাখবে, লোকে পড়ছে ভুলে যাচ্ছে। আর ভূতের গল্প লক্ষ লক্ষ কোটি কোটি ভূতের গল্প বইমেলায় পাওয়া যায়, কলেজ স্ট্রিটে পাওয়া যায়, প্রত্যেকটা প্রকাশনেই তাই করে, সব সব প্রকাশনেরই কোনো 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 না কোনো কিছু ভূতের গল্প আছে। সুতরাং যেখান থেকে খুশি নিয়ে নাও, একটা দেব সাহিত্য কুটির থেকে নিল, কেউ একটা অন্য প্রকাশনী থেকে নিল, এরম করে 10-12টা বই কালেক্ট করলে বাড়িতে গিয়ে কোনো সময় পড়বে, ব্যাস পড়ার পর হয়ে গেল, শেষ। রাজিকার ভালো থাকার চাবিকাঠি কি? আমার ভালো থাকার চাবিকাঠি, দেখো এখন তো জীবনটা হয়ে গেছে যে কাজের মধ্যে দিয়েই আমরা বাঁচছি, আলাদা করে তো পার্সোনাল লাইফ আছে, কিন্তু মেন হচ্ছে যে দেব সাহিত্য কুটির ভালো থাকলেই রাজিকা ভালো থাকবে। ফ্যান্টাস্টিক, এটাই এক্সপেক্ট করছিলাম উত্তরে। এবং আমার মনে হয় যে নবকল্লোলকে সম্পাদনা করতে গিয়ে আহ, তোমাকে তো নবকল্লোলের মতো ভাবতে হয়, এবং নবকল্লোলের পাঠক পাঠিকাদের মতো ভাবতে হয়। পাঠক পাঠিকার যে এক্সপেকটেশন, সেটা যদি সে সেই বই থেকে পায়, সেটাই রাজিকার সাকসেস, রাইট? এবার এই যে যে কন্টেন্ট, এটা আমার শেষ প্রশ্ন, কন্টেন্ট যেটা তুমি এডিট করছো বা তুমি ফাইনাল কন্টেন্টকে তুমি যখন প্রিন্টিংয়ে পাঠাচ্ছ, তোমার কি কোথাও গিয়ে শুধু নিজের ভালো লাগলো বলে সেটাকে তুমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিলে, নাকি তোমার সেইটার মধ্যেও এই যে পারিপার্শ্বিক যেটা ঘটছে, আমার পাঠক পাঠিকাদের ভালো লাগবে কিনা, এটা সব সময় পাঠকের চোখ দিয়ে দেখি। পাঠকের মননকেও তোমাকে বুঝতে হয়, তার মানে তোমার সেই অবজারভেশনটাও রাখতে হয়। এটাই মেন, পাঠকের মেন্টালিটিটা, পাঠক কোনটা চাইবে, কোন জিনিসটা পাঠকের কাছে ইন্টারেস্টিং হতে পারে, আমার কাছে ইন্টারেস্টিং বলেই যে পাঠকের কাছে হবে এরকম কোনো কথা নেই। যে আমি চেষ্টা করি যে সবসময় একটা আর্টিকেল দিতে যেখান থেকে পাঠক নতুন কিছু জানতে পারবে। এখন তো দেখো সবই গুগলে দেখতে পাওয়া যায়, সবই অ্যাভেলেবেল, হ্যাঁ। সবই অ্যাভেলেবেল, কিন্তু তবুও ধরো যে গুগলটা হয়তো সেই পার্টিকুলার আর্টিকেলে দেখেনি, সেই আর্টিকেলগুলোকে তোলা বা নতুন কোনো এক্সপিরিয়েন্স যদি পাঠকের সঙ্গে শেয়ার করা, মানে সেটা আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে বা আমাদের এক্সপিরিয়েন্স হতে পারে, সেই রকম কিছু নতুন দেওয়া। দেখো ভূত গোয়েন্দার গল্পে কিন্তু পাঠকের অতটা মানে নলেজ বাড়ে না, পাঠকের এন্টারটেনমেন্ট হয়, হ্যাঁ ওটা একটা রিলিফ, একটা থ্রিল, একটা এন্টারটেনমেন্ট। কিন্তু সেই বইগুলোও করা যেখানে হিস্ট্রি লোকে জানতে পারবে, একটা জিনিসের উৎপত্তি কোথা থেকে হলো, এবং তার সঙ্গে
জড়ানো একটা গল্প, মানে একটা গল্পের মাধ্যম দিয়ে যদি আমরা ইতিহাসটা জানতে পারি, সেইটা পাঠকের লাভ আছে। ফ্যান্টাস্টিক। দর্শক যারা এতক্ষণ তোমরা দেখলে, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কার সাথে কথা বলছিলাম, এবং আমাদের কথোপকথনে অনেক কিছু বেরিয়ে এলো, বই নিয়ে, প্রকাশনা নিয়ে, মানুষের ভালো থাকা, ভালো লাগা নিয়ে। এটাই তো আমরা চেয়েছি সবসময় টি টকার্সের মাধ্যমে, এবং আমরা এতটাই আপ্লুত, কৃতজ্ঞ যে আমরা রাজিকা মজুমদারের মতো মানুষদেরকে আমাদের টি টকার্স হট সিটে পাই, যার থেকে আমাদের ছোটোবেলার বড় হয়ে ওঠার কমিক্সের ব্যাকগ্রাউন্ডটাও জানতে পারি। শুধুমাত্র ছোটোবেলায় কমিক্সগুলো পড়েছি বা সেই কার্টুনগুলো দেখেছি, সেটা থেকে যে ভিজুয়াল তৈরি হলো আজকে এত বছর পরে এসে, আমরা সবাই তার ব্যাকগ্রাউন্ডটাও জানতে পারলাম। এটাও কি কম প্রাপ্তি? এবং এই প্রাপ্তিগুলো ছোটো ছোটোভাবে আছে বলেই টি টকার্স পডকাস্ট আমরা চালিয়ে নিতে পারি, এবং আমরা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে। এবং আমরা রাজিকার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি সময় বার করে এসেছো, আমাদের সাথে এত কথা বললে, এত তথ্য শেয়ার করলে। এবং ভালো লাগার জায়গাটা তো একটাই আছে, সেটা হচ্ছে বই বেঁচে থাকুক, প্রকাশক আরও বই বার করুক, যেখানে মানুষ আরও জানতে পারবে, আরও শিখতে পারবে, এবং অবশ্যই এন্টারটেইনড হতে পারবে। যেখানে এন্টারটেনমেন্ট নেই সেখানে আস্তে আস্তে শেখাটাও কমে যায়। সুতরাং এন্টারটেনমেন্ট দরকার, আনন্দ দরকার, আনন্দের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট উইজডম, ইন্টেলিজেন্স এবং নলেজ তিনটেই অর্জন করা দরকার। এই সব কিছু নিয়েই টি টকার্স পডকাস্ট, এই সব কিছু নিয়েই আমাদের এই হট সিটে গেস্টদেরকে আপ্যায়ন করা, নিমন্ত্রণ করা। এবং আমরা খুব আনন্দিত প্রত্যেকে যে আজকে রাজিকা সময় বার করে এসেছে, এবং ভবিষ্যতেও আমরা এরকম রাজিকার মতো অনেক মানুষদেরকে এই হট সিটে নিয়ে আসবো। আমরা এক্সচেঞ্জ করব অনেক থটস, অনেক উইজডম, অনেক নলেজ, এবং সেটাতেই একে অপরের এবং আমাদের প্রত্যেকের, তোমাদেরও একসঙ্গে একটা উত্তরণের পথে হাঁটবো। আজ এইটুকুই। Thank you for watching. Do subscribe and to the channel. Ensure that after the subscription you click on the bell icon so that whenever we upload something you can get some notifications out of it, and at the end of the day you get some fantastic contents from us. Take care and have a great year ahead. It's the beginning of the January, so fantastic year ahead to all of you. Take care. Bye bye. Great voice. After Amitabh Bachchan, I think you rank quite well.